আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে আইসিটির, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। তো এই টপিকটা আমরা যতটা জটিল করে ফেলি, একেবারে জটিলতা কিছুই নাই এই টপিকে। এই টপিকটা সব থেকে সহজ টপিক বলা যেতে পারে। যদি এমসিকিউর হিসাব ধরা হয় তাহলে এই টপিকটা সব থেকে সহজ বলতে পারবো। তো শুরুতেই আমরা দেখে নিই এই অধ্যায়তে আমরা কি কি জানতে পারবো আর কি। সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করতে পারবো, যেহেতু সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করব। আর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানতে পারবো, বাইনারি যোগ বিয়োগ করতে পারবো, আর চিহ্নযুক্ত সংখ্যার ধারণা ব্যাখ্যা করতে পারবো, দুইয়ের পরিপূরক নির্ণয় করতে পারবো, বুলিয়ান অ্যালজেব্রার ধারণা ব্যাখ্যা করতে পারবো, আর বুলিয়ান উপপাদ্য সমূহ প্রমাণ করতে পারবো। সাথে কি লজিক অপারেটর ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ করতে পারবো। তো আজকে আমরা থাকবো এই কোড পর্যন্ত, ঠিক আছে? এই বিভিন্ন কোডের তুলনা পর্যন্ত আজকে, যেহেতু সংখ্যা পদ্ধতির যে প্রথম অংশ সেটা হবে বিভিন্ন কোডের তুলনা পর্যন্ত। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই টপিকে। তো দেখেন এখানে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, হিস্ট্রি অফ ইনভেন্টিং নাম্বারস। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ভাষা এবং একই সাথে সংখ্যাকেও ব্যবহার করি। আমাদের প্রয়োজনের কারণে ভাষার সাথে সাথে আমরা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। অর্থাৎ সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি আমরা আমাদের প্রয়োজনের সাপেক্ষে। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এত খুব ডিটেলসে যাবো না, তারপরেও কিছু আমাদের জানতে হবে, ইতিহাসটা জানতে হবে। সেটা হচ্ছে দেখেন এখানে আদিম মানুষ গাছের ডাল বা হাড়ে দাগ কেটে কিংবা কড়ি, শামুক বা নুড়ি পাথর সংগ্রহ করে সংখ্যার হিসাব রাখতো। কারণ সংখ্যার যে হিসাব রাখার প্রয়োজন কিন্তু প্রাচীনকাল থেকেই আমাদের হয়েছে। তবে যখন বড় সংখ্যা আরো বেশি স্থায়ীভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়েছে, তখন সংখ্যার একটা লিখিত রূপ বা চিহ্ন সৃষ্টি করে নিয়েছে। কিন্তু বড় সংখ্যার প্রয়োজন থেকে আমরা কি সংখ্যার লিখিত রূপে পৌঁছেছি আজ। তো প্রায় 5,000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান আর ব্যাবিলিয়ন এবং মিশরীয় সভ্যতার শুরু। এবং এই দুই জায়গাতে, তাও এরা কত, মোটামুটি 5,000 বছর আগে এই দুই জায়গাতে সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া গেছে, অর্থাৎ মিশর আর সুমেরীয় আর ব্যাবিলনীয়। দেখুন সুমেরিয়া আর ব্যাবিলনীয় মোটামুটি কিন্তু একই জায়গায়, বর্তমান যে ইরাক সিরিয়া অংশ, এইখানেই ব্যাবিলনের অবস্থান। তো এখানে সুমেরিয়ান ব্যাবিলিয়ন সংখ্যা ছিল 60 ভিত্তিক, এটা কিন্তু মনে রাখতে হবে। সুমেরিয়ান ব্যাবিলনিয়ান সংখ্যা ছিল 60 ভিত্তিক। তো আমাদের সংখ্যা কত ভিত্তিক? আমরা যে দশমিক ব্যবহার করি এগুলো কিন্তু 10 ভিত্তিক, কিন্তু এটা হচ্ছে 60 ভিত্তিক। কেমন? তো এরাই কিন্তু আমাদের সেই সব অবদান রাখছে, যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, অথবা 60 মিনিটে 1 ঘন্টা। এই যে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আশা করি বুঝতে পারছেন আপনারা। আর মিশরীয় সংখ্যা পদ্ধতি তো কেমন ছিল আমরা জানি। কিছু ক্ষেত্রে সাপের চিত্র, কিছু ক্ষেত্রে দেবতার চিত্র, অথবা কিছু ক্ষেত্রে পিরানির চিত্র। হ্যাঁ, এসব কিন্তু ব্যবহার করা হতো মিশরীয় সংখ্যা পদ্ধতি। তো এগুলা কিন্তু ছিল নন পজিশনাল। তো প্রতিটা আলাদা আলাদা চিহ্নের জন্য আলাদা আলাদা সংখ্যা ব্যবহার করে তো। তো কেমন এটা? আমাদের যেমন এ বি সি ডি আছে না, তো আমরা দেখেন এ দিয়ে এ বুঝাই, জেড দিয়ে জেড ই বুঝাই। তো একটা আর একটার সাথে যোগ করে কিন্তু আরেকটা বুঝাই না আমরা। তো ঠিক সেই রকম এটাও ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যার যে পদ্ধতিগুলা, এগুলা কিন্তু আমাদের নামটা মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে কি? হায়ারোগ্লিফিক। এই যে মিশরীয় সংখ্যা পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। এটাকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক। আর রোমান সংখ্যা পদ্ধতি অথবা মায়ান, এগুলা কি? অথবা রোমান, মায়ান, হায়ারোগ্লিফিক, এগুলা কি? নন পজিশনাল। তো দেখেন এখানে মায়া সভ্যতার কথা বলছে, এটা কিন্তু আমি বলছি না। এখানে দেখেন মায়া সভ্যতার কথা বলছে। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের মনে রাখতে হবে কোনটা কোন ভিত্তিক। কারণ কি? সর্বোচ্চ কয় ধরনের সংখ্যা আছে এটাকে বলা হয় এত ভিত্তিক। যেমন দশমিক সংখ্যা। কেন দশমিক 10 ভিত্তিক কেন বলা হচ্ছে? কারণ আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা আছে। এই জন্য একে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো আমাদের দেশের মানুষ লেখাপড়া দেখি এখানে, এই দেখেন চীন ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক, ওই যে দশমিক। যেটা আমাদের দেশে যেসব মানুষ লেখাপড়ার সুযোগ পায়নি তারা কাজ চালানোর জন্য মৌখিকভাবে 20 ভিত্তিক এক ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে। তো এইটাও কিন্তু একটু মনে রাখতে হবে। তো এই যে যে ডিটেলস যে কথাগুলো, এগুলো কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখবো। এগুলাকে কিন্তু আমরা মানে হেলাফেলা করবো না, এগুলা কম ইম্পর্টেন্ট ভাববো না, এগুলা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আছে। তো দেখি আমরা আরো, যে প্রয়োজনের কারণে সব সংখ্যা পদ্ধতি শূন্যের জন্য একটা চিহ্ন থাকলেও প্রকৃত অর্থে শূন্যকে একটি সংখ্যা হিসেবে ধরে সংখ্যা পদ্ধতিতে নিয়ে এসে গণিতে ব্যবহার করে ভারতীয়রা এবং শূন্য আবিষ্কার আবিষ্কারকে আধুনিক গণিতের একটা অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসাবে বিবেচনা করা হয়। তো এইটা কি? এইটা কিন্তু ভারতীয়রা এবং শূন্য আবিষ্কার আধুনিক গণিতের একটা যুগান্তকারী অন্যতম আবিষ্কার। কারণ কেন? শূন্য, দেখেন শূন্য একটা নর্মালি একটা সংখ্যা, বাট এটা কিন্তু অনেক বড় করে দিচ্ছে। যেমন একটা সংখ্যার পরে 5টা শূন্য হলে আমরা তাহলে লক্ষ বলতেছি।
একটা শূন্যর পরে মোট মিলে 6টা সংখ্যা থাকলে আমরা লক্ষ বলতেছি, 8টা সংখ্যা থাকলে তারা আমরা কোটি বলতেছি, এইভাবে কি বাড়তে থাকে না। তো শূন্যর কিন্তু একটা প্রভাব আছে দেখেন, একের পরে একটা শূন্য দিলে কিন্তু 10 হয়ে যাচ্ছে। তো শূন্য কিন্তু খুব মানে সুবিধাজনক একটা পদ্ধতি বলা যায়। তো এই যে শূন্য, এটা কিন্তু আমাদের সাথে এটার পরিচয় ঘটাইছে কারা? আরবীয় বণিকরা, তারা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসতো। আর কিন্তু এটার আবিষ্কার করতে কে? আর্যভট্ট। ভারতীয় দার্শনিক আর্যভট্ট এটা আবিষ্কার করছে। দেখেন, শূন্য থেকে 1 থেকে 9 পর্যন্ত 9টি, আর শূন্যের জন্য একটি, মোট 10টা চিহ্ন ব্যবহার করা হয়। এই অঙ্কগুলোকে কিন্তু আমরা বলি ডিজিট। আচ্ছা, অঙ্কগুলোকে আমরা বলি ডিজিট, আর সংখ্যা আমরা কাকে বলি? অর্থাৎ সংখ্যা কিন্তু কয়েকটা, নাম্বার, নাম্বার কিন্তু কি, নাম্বার বা অঙ্ক কি সিঙ্গেল ডিজিট, মানে ডিজিট বা অঙ্ক কিন্তু সিঙ্গেল একটা, কিন্তু নাম্বার বা সংখ্যা কি, মানে বেশ কয়টা সমন্বয়ে। তাহলে এক বা একাধিক অঙ্কের সমষ্টি হচ্ছে কি সংখ্যা, কিন্তু একটা ডিজিট বা অঙ্ক কি, এগুলো হচ্ছে ডিজিট বা অঙ্ক আমাদের। আবার বোঝার আছে যে যেগুলো আমরা সংখ্যা বলবো, ঠিক আছে, তো সংখ্যা কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্লোটিং বা ভগ্নাংশ। তো সামনে আমরা এগুলা খুব এক্সপ্লেনেশন পেয়ে যাবো বিস্তারিত ভাবেই। তো দেখি, 2500 বছর আগে, তো এই হিস্টোরি গুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। 2500 বছর আগে গ্রিকরা ব্যাবিলনিয়ন এবং মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছিল। আর রোমানরা গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর গণিতের অভূতপূর্ব বিকাশ থেমে যায়। অর্থাৎ কি, গ্রিকদের পতনের পর, রোমানদের হাতে গ্রিক পতনের পর গণিতের উন্নতি থেমে যায়। তো এগুলো আমরা একটু পড়ে নেবো। আর দেখেন, ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটা আমি শুরুতেই বলছি। তো আরবরা কিন্তু এই সংখ্যা পদ্ধতি গুলো ছড়ায়, কারণ কি, আরবরা কিন্তু মধ্যযুগে খুব ভালো ব্যবসা বাণিজ্য করেছে, বা প্রাচীন যুগ বা মধ্যযুগে আরবরা ব্যবসা বাণিজ্য প্রচুর করতো। তো সেক্ষেত্রে আরবদের দ্বারা এই সংখ্যাগুলো প্রসার আর প্রসার ঘটেছে। তো দেখেন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল আর নন পজিশনাল জিনিসটা কি? অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি হবে সেগুলা যেখানে অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে। তো ভালো করে শুনুন কথাটা আরেকবার, যে অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে, সাথে কি স্থানীয় মানও থাকবে, ঠিক আছে। তো সেটা আবার কেমন, যদি আমরা দেখেন দশমিকে 10 বলি, তো একের একটা নির্দিষ্ট মান আছে, জিরোর একটা নির্দিষ্ট মান আছে। আবার এক, দ্বিতীয় ধাপে বসাতে সেটা কি দশকের অবস্থান পালন করছে। তো এক যদি 2 এর ঘরে বসে, সেটা কি দশকের ভূমিকা পালন করে। তো এটা হচ্ছে পজিশনাল। ঠিক, যদি 21, 21 সংখ্যাটা যদি 2 এর ঘরে, দশকের ঘরে থাকে 2, তো সেক্ষেত্রে দেখা যাবে কি, এটা পজিশনালের কারণে 2 যাবে দশকের ঘরে। কিন্তু আমি সেই 21 সংখ্যাটাকে যদি আবার কি ইনভার্স করে লিখি, তখন হয়ে যাবে 12, তাহলে কি ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, একই সংখ্যা পজিশনাল চেঞ্জ কারণে তার মানের পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। বাট নন পজিশনাল যে হায়ারোগ্লিফিক রোমান বা মায়ান আছে, তো রোমান সংখ্যার পরিবর্তন করলেও কিন্তু অবস্থান পরিবর্তনের জন্য কিন্তু মান পরিবর্তন হয় না। তো এগুলো হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনালে আমি যে কথাগুলো বললাম সেগুলারই ব্যাখ্যা দিছে। এই দেখেন, 5 সংখ্যাটিকে বোঝালো তার বামের 50 এবং বামেরটিকে 10 ভিত্তিক সংখ্যা, আর প্রত্যেকটি অবস্থানের জন্য একটা মান রয়েছে। ডাইন দিকের প্রথম অঙ্কটির মান 1, আর বামের 10, আর বামেরটি হচ্ছে 100, এভাবে আগের অবস্থান, অর্থাৎ কি একক, দশক, শতক, এইভাবে বোঝাবে আর কি। আর 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে কি হবে, অবস্থান আগের অবস্থানের 8 গুণ হবে, অর্থাৎ যে ভিত্তিক হবে সেটা তার আগের অবস্থানের 8 গুণ। যেমন এখানে দেখেন, প্রথম, দ্বিতীয়টা তার প্রথমটার 10 গুণ, তৃতীয়টা তার প্রথম অবস্থানের 3 গুণ। তো এইভাবে কি গুণ করে হবে। তো বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা তো আমরা জানি, বাইনারি, বাই মানে কি দ্বিভিত্তিক, মানে কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা 0 বা 1। অর্থাৎ কম্পিউটারের যে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে এটা কিন্তু বাইনারি, বা 2 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি এটা কিন্তু বাইনারি। তো দশমিক সংখ্যায় যেরকম 0 থেকে 9 পর্যন্ত ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়, ঠিক তেমনি বাইনারি সংখ্যায় 0 এবং 1, এই দুইটা দিয়েই কিন্তু সবগুলো প্রকাশ করা হয়। আর এখানে দেখেন বলতেছে যে বাইনারি সংখ্যাতে প্রত্যেকটি অঙ্কের একটা স্থানীয় মান থাকে। দশমিক সংখ্যার স্থানীয় মান কি, 10⁻0। বাইনারি সংখ্যাতে প্রত্যেকটি অঙ্কের একটা স্থানীয় মান থাকে। তো এই স্থানীয় মানগুলো কেমন হয় বাইনারির ক্ষেত্রে, যে প্রথমটা পূর্বের দ্বিগুণ, অর্থাৎ প্রথমটা যদি 1 হয়, তো 2 নম্বরটা হয় 2, তারপরেরটা হয় 4, তারপরেরটা হয় 8, তারপরেরটা হয় 16, তারপরেরটা হয় 32, তারপরেরটা হয় 64, তারপরেরটা হয় 128। তো এইভাবে এইভাবে বাড়তে থাকে। কিন্তু আর বাইনারি সংখ্যাতে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান রয়েছে।
স্থানের কিন্তু মান থাকে। আর দশমিক সংখ্যা স্থানীয় মান ওই দেখেন সূচক ভিত্তিক, অর্থাৎ সূচক প্রথম সূচক যেটা পূর্ণ সংখ্যার প্রথম সূচক 0 দিয়ে শুরু হয়, অর্থাৎ কোন সংখ্যার সূচক যেটা সেটা 0 হওয়া মানে সেটা সেই সংখ্যায়, অর্থাৎ 10। কিন্তু তারপরে এই দেখেন 10 এর উপর 1 আছে, অর্থাৎ এটা 10-এর সাথে 1 গুণ করলে 10 হয়। আবার 10-এর সাথে 10 গুণ 10, অর্থাৎ 10-এর সাথে 10 গুণ যাবে। তো দেখেন বাইনারি সংখ্যাটির প্রতিটি অঙ্কের একটা স্থানীয় মান থাকে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে সেটা কেমন থাকে। যেমন দেখেন, যদি 4টা 1 থাকে তাহলে এই বাইনারি সংখ্যার ক্ষেত্রে কেমন হয় আর কি। বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রথমটা হয় 1, তারপরেরটা ধরা হয় কিন্তু 2, তারপরেরটা ধরা হয় 4 হিসাবে, ঠিক আছে, তারপরেরটা ধরা হয় 8 হিসাবে, তারপরে ধরা হয় 16 হিসাবে। তো এই হিসাবে তারপরেরটা ধরা হয় 32 হিসাবে, তারপরেরটা ধরা হয় 64, তারপরেরটা হয় 138, অর্থাৎ প্রতিটা প্রতিটা দ্বিগুণ করে বাড়ে। অর্থাৎ যত বামে যাওয়া হবে সেটা সেটা দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ করে হবে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে দশমিক সংখ্যার স্থানীয় মান এমন হবে, অর্থাৎ 10^0, 10^1, 10^² এভাবে বেড়েছে। তো দশমিক সংখ্যায় বেড়েছিল এইভাবে, অর্থাৎ প্রথমটা ছিল, আর তারপরটা ছিল 10, তারপরটা ছিল শতক, এইভাবে বেড়েছে। কিন্তু বাইনারিতে সংখ্যাতে 10^0, 2^1, 2^2, 2^3 এইভাবে বেড়েছে। তো বাইনারি সংখ্যাটির প্রত্যেকটি অঙ্কের একটা স্থানীয় মান আছে। যেমন দশমিকের প্রত্যেকটি অঙ্কের একটা স্থানীয় মান আছে, তেমনি বাইনারিরও আছে, অর্থাৎ কি এগুলা পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের। তো দশমিক সংখ্যার স্থানীয় মান 10^0, 10^1, 10^2 এভাবে বেড়েছে। আর বাইনারি সংখ্যাতে বাড়ে কিভাবে, সেম একইভাবে দেখেন 2^0, তারপর 2^1, তারপর 2, তারপর 3 এভাবে বাড়ে। তো ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিক বিন্দুর অঙ্কগুলোর পরের ক্ষেত্রে কি হবে, মাইনাস, অর্থাৎ ঋণাত্মক হবে। অর্থাৎ ডাইন দিকে যখন যাবে তখন হবে ঋণাত্মক, তো -1, -2, -3। আর যেটা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা সেটা বাম দিকে থাকে সর্বোচ্চ। আর যেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা সেটার ক্ষেত্রেও কি বাম দিক থেকে শুরু হয়। তো বাইনারি সংখ্যাতে প্রত্যেকটি অঙ্কের একটা স্থানীয় মান আছে। দশমিক সংখ্যায় যেমন স্থানীয় মান 10^0, 10^1, 10^² এভাবে বেড়েছে, ঠিক সেভাবেও বাইনারিতে 10^0, 2^1, 2^2, 2^3 এইভাবেই বাড়ে আর কি। তো এইখানে দেখেন যে দশমিক বিন্দু, ঠিক আছে, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট এই দুই ভাগে ভাগ করা হয় আর কি এদেরকে। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট কারা, যারা হচ্ছে এইটার ক্ষেত্রে, ঠিক আছে, দেখেন বামে সর্ববামে যে সে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্ববামে যে সে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট হয়। কারণ দেখেন আমি যদি একটা 100 লিখি, এভাবে যদি 100 লিখি, তো এইখানে সব থেকে বড় বা সব থেকে গুরুত্বপূর্ণ কে, 1, অর্থাৎ সর্ববামেরটাই আমার বড় হয়। তো সেরকম ভাবে এখানেও এইখানে 2 হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর যদি ভগ্নাংশ সংখ্যার কথা বলি, তো এইখানে দেখেন, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট এইটা মিডল, আমরা এভাবে মনে রাখতে পারি, শুনুন, মিডল তো এম, এম এ কি মিডল অর্থাৎ মাঝ, তো মাঝে থাকে সবসময় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এইটা আমরা কিন্তু ব্যাখ্যা আরো পেয়ে যাব। তো এইটা দেখেন দুই সাইডে থাকবে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, দুই সাইডে থাকবে লিস্ট এল, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট থাকবে দুই সাইডে। তো দেখেন সর্ববামে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এখানে কি সর্বডানে, এর দেখেন সর্বডাইনে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা যখন একটা এক্সাম্পল দেখাবো তখন আপনারা এই চিত্রটার মর্মার্থ বুঝতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি, এটা মনে রাখেন তাহলে। দুই সাইডে থাকবে এল, অর্থাৎ কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর মাঝে থাকবে দুইটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা একটা সংখ্যা দেখাইলে এটা বুঝতে পারবো। এই ক্ষেত্রে দেখেন, হ্যাঁ, তো আপনারা দেখেন যেটা বলছিলাম আর কি আমি, দেখেন দুই সাইডে এল, ঠিক আছে, আর মাঝে এম, তো এটা কিন্তু নির্ণয় করা খুবই জরুরি আমাদের জন্য। আর এইখানে দেখেন নিচে এল আর মাঝে এম, তো এই দুইটা রাখেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে প্রথমটার ক্ষেত্রে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে এইখানে যে ক্যারি গুলো আছে, ঠিক আছে, এখানে যে ক্যারি গুলো আছে তার নিচ থেকে শুরু হবে। অর্থাৎ আমি তাহলে একটা চিত্র সেই দাগটা আরেকবার দিই তাহলে বোঝা যাবে। দেখেন এই, তো মাঝে দুইটা এম, ঠিক আছে, মাঝে দুইটা এম, প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, তো লিস্ট সিগনিফিকেন্ট বিট থাকবে উপরে, আর এইটা লিস্ট সিগনিফিকেন্ট বিট থাকবে দেখেন নিচে। তাহলে আমি কোথায় মোস্ট সিগনিফিকেন্ট বিট পাবো এর ক্ষেত্রে, এটা হচ্ছে ভগ্নাংশের জন্য, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, তাইলে পূর্ণ সংখ্যার বেলায় মোস্ট সিগনিফিকেন্ট বিট পাবো নিচে।
এই দেখেন নিচে, আর লিস্ট পাবো উপরে। আর ভগ্নাংশের বেলায়, দ্বিতীয়টার বেলায় মোস্ট সিগনিফিকেন্ট বিট পাবো উপর থেকে, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট পাবো নিচে। তো আশা করি বুঝতে পারছেন। আর এইগুলা কিভাবে করতে হবে, এইগুলা দেখেন 10⁻0, কোনো কিছুর পাওয়ার 10⁻0 হওয়া মানে সেটা 1, 10⁻1 হওয়া। আর এখানে 10⁻2 আছে, 10⁻3 আছে, আর 10⁻4 আছে। আর এখানে আছে 2⁻4। অর্থাৎ যদি আমি দশমিক থেকে, এখানে দেখেন একটা ছক দিয়ে দশমিক সংখ্যার যে স্থানীয় মান আর দশমিক সংখ্যা বোঝানো হয়েছে। অর্থাৎ এককের ঘরে প্রথমটা 2⁻0, আর তো প্রথমটার মান 0, তারপরে কি 1, তারপরে কি 2। তো এইগুলা কেমনে হয়, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এইভাবে দেখেন 15 পর্যন্ত আছে এখানে। তো এখানে দেখেন দশমিক আছে, আর এখানে কি, এখানে তার বাইনারি দেখানো আছে, এখানে আবার বাইনারিও তার দেখানো আছে। তো শূন্য, দশমিকের শূন্য বাইনারি যদি 4 বিটে প্রকাশ করি তাহলে হবে 4টা শূন্য। আবার দশমিকের যদি আমার 1 হয় তাহলে এটা কি হবে, এটা হবে 1। তো এইখানে কেন 4টা সংখ্যায় কেন নেয়, এটা তো মনে প্রশ্ন আসতে পারে যে কেন 4টা সংখ্যায় নেয়। তো দশমিকের সর্বোচ্চ সংখ্যা কত, 9 না? তো এই 9কে প্রকাশ করতে গেলে 4টার মাধ্যমেই সম্ভব। তো কেমন, শুরুতে 1, 2, 4, 8। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার দশমিক করতে গেলে আমার কত দরকার, 9 দরকার। তো 9, এই 1 আর 8-এর মাধ্যমে 9 পাওয়া সম্ভব। তো এই জন্য 4টাই ধরা হয়। তো দশমিকের যেটা 3 সেটা কত, 1 আর 2 মিলে হয় 3। দেখেন প্রথম দুইটাই 1 আছে, অর্থাৎ 3 মানে প্রথম দুইটাই 1। আর যদি বলি 4 তাহলে কত, শুধু 3 নম্বর অ্যাক্টিভ রাখলেই আমার 4 পেয়ে যাচ্ছি আমি, এই যে 3 নম্বর অ্যাক্টিভ, অর্থাৎ 1। আবার এখানে যদি আমি 6 বলি, অর্থাৎ কত লাগে আমার, 2 আর 4, তাহলে দ্বিতীয় আর তৃতীয় ক্ষেত্রে 1 নিব। তো দ্বিতীয় আর তৃতীয় ঘরে 1 নিয়েছি। আবার যদি আমার যদি প্রয়োজন হয় 8, তাহলে কি নিব, এই দেখেন 8, তাহলে একবারে 4 নম্বর ঘরে 1 নিলেই হবে, অর্থাৎ কি 8কে নিলেই হয়ে যাবে 1। তো যেটা নিব সেটা 1 বুঝাবো। তো যাই হোক, আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছেন। আর অক্টাল কি, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টাল কি, অক্টাল মানে কি অষ্টমিক, অর্থাৎ কি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা ব্যবহার করা যায়, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার রূপ কোনটা, 7। তো এটা হচ্ছে অক্টাল। আর হেক্সাডেসিমাল হচ্ছে কি 6, 10, অর্থাৎ 16 ভিত্তিক হচ্ছে হেক্সা ডেসিমেল। সেটা হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে 16 ভিত্তিক। তো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা, আর এ থেকে এফ পর্যন্ত মোট মোট মিলে 6টা, এ থেকে এফ পর্যন্ত মোট মিলে 6টা। তো এই মিলে মোট 16টা সংখ্যা আছে, এজন্য এটা 16 ভিত্তিক, অর্থাৎ বেস 16। অর্থাৎ বেস 16 হওয়া মানে কি, মোট এই সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক ব্যবহার করা যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন 16 ধরনের অঙ্ক ব্যবহার করা যায়। তো এই যে রূপান্তর কনভার্সন গুলা, আমি যদি বলি সব থেকে সহজ হচ্ছে কনভার্সন, তাহলে সব থেকে সহজ হচ্ছে কনভার্সন গুলাই। কারণ এক্ষেত্রে দেখেন কনভার্সন গুলা এই ক্ষেত্রে এজন্য সহজ যে আমি যদি যদি একটা সংখ্যা পদ্ধতি আপনার দশমিকে থাকে, ঠিক আছে, দশমিকে থাকে, আর আপনাকে রূপান্তর করতে তখন বলা হবে কিসে, দশমিকে থাকবে কিন্তু রূপান্তর করতে বলা হবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে। তো এক্ষেত্রে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন, অর্থাৎ কি তাতে রূপান্তরিত করতে বলা হবে, অর্থাৎ দশমিক থেকে বাইনারি বলা হবে, অক্টাল বলা হবে, অথবা হেক্সাডেসিমাল বলা হবে। তো সেক্ষেত্রে আপনি বাইনারি হলে 2 দিয়ে ভাগ করবেন, অক্টাল হলে 8 দিয়ে ভাগ করবেন, আর হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে ভাগ করবেন। তো এই ক্ষেত্রে যাওয়া সম্ভব। আর এইখানে দেখেন বলতেছে বাইনারি থেকে দশমিক, অর্থাৎ বাইনারি থেকে দশমিক, সেক্ষেত্রে আমরা গুণ করব। তো এইটা আমরা কেমনে মনে রাখবো, এই দেখেন সম্পর্কের যে কোনো একটা, অর্থাৎ বাইনারি থেকে দশমিক অথবা দশমিক থেকে বাইনারি এভাবে, বা হেক্সাডেসিমাল থেকে দশমিক, বা দশমিক থেকে হেক্সাডেসিমাল, বা অক্টাল থেকে দশমিক, বা দশমিক থেকে হেক্সাডেসিমাল, এরকম যদি কোনোভাবে থাকে, তো অর্থাৎ কি একটা দশমিক সম্পর্ক আমার লাগবেই। তো আমাকে যদি এখানে দেখেন বাইনারি থেকে দশমিকে যেতে বলা হচ্ছে, অর্থাৎ দশমিকে নাই, তো এইখানে বেসটা কি আছে 2 তে, যেতে বলা হচ্ছে 10 ভিত্তিকে, আছে 2 তে, যেতে বলা হচ্ছে 10-এ, অর্থাৎ কি দশমিকে নাই। না থাকলে দেখেন এটা ক্রস চিহ্নটা মনে রাখেন, না থাকলে গুণ করবেন, না থাকলে গুণ করবেন। এই যে দশমিকে ছিল না কিন্তু দশমিকে যেতে বলা হচ্ছে, সেক্ষেত্রে গুণের মাধ্যমে আমরা যেতে পারবো। তো এইটা দেখি, এখানে দেখেন সবগুলো পূর্ণ সংখ্যা আছে, এই জন্য আমার শুরু হবে এখান থেকে। তো 1 দিয়ে শুরু করলাম, 0 দিয়ে আমি শুরু করলাম। তো 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপরে 4। আর গুণ করবেন কি দিয়ে,
অর্থাৎ বাইনারি থেকে দশমিকে যেতে বলা হচ্ছে, তো বাইনারি ইজ দ্য বেস, ঠিক আছে, এইটা দিয়েই আপনি গুণ করবেন। দেখছেন গুণ করা হয়েছে, আর প্রথমে 0 দিয়ে শুরু হয়েছে। যদি আমি বাইনারিতে রূপান্তর করতে যাই, দশমিক সংখ্যা 25 আছে আমার, আমি যদি বাইনারিতে রূপান্তর করতে যাই সেক্ষেত্রে আমি কি করব? দশমিক সংখ্যা যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, অর্থাৎ দশমিকে আমার আছে, অর্থাৎ আমার যেতে হবে হয় বাইনারি, নাই তো অক্টাল, নাই তো হেক্সাডেসিমাল। তো সেক্ষেত্রে কি করব? যাতে যেতে হবে সেটা দিয়ে আমি ভাগ করব, অর্থাৎ 10 দিয়ে কিন্তু কোনো কাজই হয় না। তো সেক্ষেত্রে আমি কি অক্টাল বা হেক্সাডেসিমাল বা বাইনারি দিয়ে ভাগ করব, অর্থাৎ আমাকে যেখানে যেতে বলা হচ্ছে, অর্থাৎ 0.25 থেকে বলা হচ্ছে বাইনারিতে রূপান্তর করো, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ শুরু হবে আমার। তো প্রথমে 25 2 দিয়ে ভাগ করলে ভাগফল বের হয় 12, ভাগশেষ থাকে 1। এটা হচ্ছে আমার কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, প্রথমটা আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট বের হয়েছে। আর এখানে দেখেন ভাগফল 6 এবং ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ করলে 12 কে, এবার থাকে আমার 6 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3, ভাগশেষ থাকে 0। আবার কি 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, ভাগশেষ থাকে 1। আবার 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 0, অর্থাৎ কি 2 1 এর ভিতরে যায় না, তাই 0, এবং ভাগশেষ যে তার থেকে যায়। ফলে কি এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট শুরু হবে এই বাম থেকে, দশমিকে যেমন বাম থেকে শুরু হয় মোস্ট সিগনিফিকেন্ট বা সব থেকে বড় সংখ্যা, এখানেও তাই। তো এখানে কোনো জটিলতা নাই। দেখো এই সংখ্যার এই যে 37 সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে কি করতে হবে? ওইটার মতো 25 কে যেমন করছিলাম, অর্থাৎ আমার আছে দশমিকে, করতে হবে বাইনারি। তো সেক্ষেত্রে কি করব? যাতে রূপান্তর করতে হবে তাতে তাই দ্বারা গুণ করব, তার বেস দ্বারা। এখন 2 দ্বারা বাইনারিতে যাবো, তো 2 দ্বারা ভাগ করব, 37 কে 2 দ্বারা ভাগ করলে হয় এখানে 18, থাকে 1। 18 দুগুণা 36, তো থাকে 1 এক্সট্রা, ওইটা কি ক্যারি, বা এটা কি, এটা হচ্ছে ভাগশেষ আমার। তো 2 এখন 9 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 1, যাই কয়বার? 4 বার। এবার 2 কে 2 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যা থাকে না, যাই একবার। তো এইখানে যেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বরাবর নিচেই থাকে, কারণ কি মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা বাম থেকে শুরু হয়। এখন দেখেন লিস্ট সিগনিফিকেন্ট বিট, শুরুতে যে কথাটা বলছিলাম, এই যে রেখাটা, এই রেখাটার মাধ্যমে এখন বোঝা যাবে। তো ওইটারই মনে করেন ভগ্নাংশ সংখ্যা সাথে ছিল 0.46, তো সেক্ষেত্রে আমরা কি 0.46 কে বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ আমার দশমিকে আছে রূপান্তর করতে বলা হচ্ছে, কিন্তু এটা তো ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতাম 10 দিয়ে, ওই 2 দিয়ে, অর্থাৎ যাতে যাওয়া যেতে বলা হচ্ছে তাই দিয়ে ভাগ করতাম। কিন্তু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যদি ভগ্নাংশ সংখ্যা হয় সেক্ষেত্রে কি গুণ হবে, অর্থাৎ যাতে যেতে বলা হচ্ছে তারই বেস দিয়ে গুণ হবে। তো এই ক্ষেত্রে দেখেন বেস দিয়ে গুণ করব, অর্থাৎ রিপিট হলে থেমে যাব, বা অত আমার সেইটা হিসাব করা লাগে না, মোটামুটি 4 বার গুণ করলেই থেমে যাওয়া যায়। তো দেখেন এখানে, এখানে এটাতে 2 দিয়ে গুণ করলে হয় 0.92, তো আবার এটাতে 2 দিয়ে গুণ করলে হয় 1.84। তো এখানে দেখেন থেকে যাচ্ছে, এখানে 0 ছিল না কিছু, এখানে 1, এখানে 1, অর্থাৎ 184 কে 2 দিয়ে গুণ করলে হয় 100, এই যে 0.84, 0.46 কে গুণ করলে হয় 92। তো এখানে কোনো ভাগশেষ থাকে না। আবার 92 কে 2 দিয়ে গুণ করলে হয় 184, তো এখানে ভাগশেষ থাকে 1, এখানেও দেখেন ভাগশেষ 1। তো এইভাবে এইভাবে কি গুণ করতে করতে থেকে যাবে, যেটা পূর্ণ সংখ্যা হবে সেটারে এই সাইডে রাখবেন, আর দশমিকের পরের সংখ্যাগুলো এই ক্ষেত্রে হবে। তো লিস্ট সিগনিফিকেন্ট বিট নিচে। তো এই ক্ষেত্রে এই যে যেটা বলছিলাম দেখেন, ভগ্নাংশের ক্ষেত্রে এম উপরে, এই যে এইটা, এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, নিচেরটা ভগ্নাংশের ক্ষেত্রে, আর এল হচ্ছে নিচে। কি এল নিচে না? আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটু উপরে যায় তাহলে বুঝবো, দেখেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এম থাকে নিচে, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট থাকে উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে লিস্ট সিগনিফিকেন্ট বিট থাকে নিচে। তো আশা করি এই দাগটা বুঝতে পারছেন, এইভাবে একবার লিখে নিবেন শুধু। দেখেন অক্টালে রূপান্তর করো, অর্থাৎ কি যাতে রূপান্তর করতে বলা হচ্ছে, অর্থাৎ 8-এ, অর্থাৎ কি অক্টালের বেস 8, তো 8 দ্বারা ভাগ করব। আর যদি দশমিকের পরে চলে যায় তাহলে 8 দ্বারা গুণ করব। তো এখানে দেখেন দশমিকের পরের যে সংখ্যাটা সেইটারে 0.45, এটাকে 8 দ্বারা গুণ করতেছে, দশমিকের পরে যেটা আছে সেটারে 8 দ্বারা গুণ করতেছে প্রতিবার, আর পূর্ণ সংখ্যাটারে লিখে রাখতেছে বাম সাইডে। ওই সেম একই ফর্মুলা, শুধু এটার ক্ষেত্রে 8, আর বাইনারির ক্ষেত্রে 2, আর হেক্সার ক্ষেত্রে 16। আর এইটা দেখেন দশমিকে ছিল, অর্থাৎ পূর্ণ সংখ্যা, অর্থাৎ রূপান্তর করতে বলতেছে অক্টালে, তো 8 দিয়ে ভাগ, এখানে 8 দিয়ে ভাগ করলে যায় 15 বার, ভাগশেষ থাকে 3, আর 15-র ভিতরে 8 যায় একবার, ভাগশেষ থাকে 7।
একের ভিতর যায় না, ভাগশেষ থাকে সেই একটা। তো এইটা হচ্ছে অ্যান্সার। দেখেন এই তো শুরুতে বসাবো মোস্ট সিগনিফিকেন্ট বিটটা। তো 173 এখানে বসালাম 173। এই দেখেন মোস্ট সিগনিফিকেন্ট বিটটা বাম দিয়ে শুরু হয়। এটা তো আমরা জানি দশমিকের ক্ষেত্রে, তো এখানেও তাই। কিন্তু এটা কিন্তু অক্টালে আছে, জাস্ট বলার জন্য বললাম আর কি। আর এইখানে দেখেন মোস্ট সিগনিফিকেন্ট বিটটা উপর থেকে শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে তাহলে কি 3 4 6, এই দেখেন 3 4 6 3 1 ডট ডট। তো এটা ফ্যাক্টটা নিলেই হয়ে যায় মোটামুটি, খুব সূক্ষ্ম বিশ্লেষণ করা লাগে না। তো অক্টাল থেকে বাইনারি, এবার দেখেন আর কোনো দশমিকের কোনো সম্পর্ক নাই, তো সেক্ষেত্রে কি এগুলা কিন্তু বেশি সহজ হয়ে যায়। অক্টাল থেকে বাইনারি, তো অক্টাল কি 3 বিট বাইনারি সংখ্যা, তো সেখান থেকে বাইনারিতে নিতে হবে। তো অক্টাল কি 3 বিট বাইনারি লিখলেই সেটা বাইনারিতে রূপান্তর হয়ে যায়, এটা নিয়ে ভাবা লাগে না। তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সব থেকে সহজ হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তাকে বাইনারিতে রূপান্তর করে দেওয়া, এটা অনেক সহজ। যেমন দেখেন অক্টালের 1, অর্থাৎ তাইলে সেটা কি বাইনারিতে কেমন হবে, 3 সংখ্যায় প্রকাশ করবেন, যে কোনো সংখ্যাকে 3টা সংখ্যায় প্রকাশ করবেন। তো শুরুতে আমি একটু দেখাই দিই এটা কেমন হবে। দেখেন 7 কেমনে হয়, প্রথমটা এই যে 1 বলছিলাম না, শুরুতে দেখাই দিয়েছিলাম। তো এটা দেখেন 4, আর এখানে আছে কি 8। তো এই ক্ষেত্রে দেখেন 7 হইতে গেলে কি লাগবে, 1 2 আর 4 মিলে হচ্ছে 7। আর যদি 6 বানাইতে যায় তাহলে কি লাগবে, মাঝের দুইটা সংখ্যা, অর্থাৎ 2 আর 4। এটা যেহেতু 3 ভিত্তিক, তাহলে আমরা আমরা নিব 1 2 আর 4। তো এইটা দিয়ে তো আমার 7 প্রকাশ সম্ভব, আর অক্টালের কি সর্বোচ্চ সংখ্যা 7, এজন্য এই 3 ভিত্তিক নিয়েই নেওয়া হয়। তো এই দেখেন শূন্য হইতে গেলে কি কিছু না নিলেই শূন্য, বাট 1 হইতে গেলে কি লাগবে, প্রথম এই একটা নিলেই হয়ে যাবে, বাদ বাকি যে দুইটা আছে এই দুইটা নেওয়া লাগবে না, তাই শূন্য। তাই দেখেন দুইটা শূন্য। আর 2 হইতে গেলে কি এটা নিলেই হয়ে যাবে, তো এই একটা নিলাম, পরবর্তী দুইটা সাইডে শূন্য নিব। তো দেখছেন তো এটা কিন্তু অনেক সহজ আছে, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি করা সব থেকে সহজ। এই একটা ফর্মুলা মনে রাখলেই হয়, সেটা কি এই যে এরকম 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4। তো এভাবে আসি 8, তারপর আসে 16, তারপর আসে 32, তারপর আসে 64, তারপর আসে 128। তো এইভাবে বাড়ে। যেমন কেউ যদি বলে দশমিকের 99 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো, তো সেক্ষেত্রেও আপনি এই ফর্মুলা ব্যবহার করতে পারবেন। তো এইখানে দেখেন অক্টাল থেকে দশমিক এ রূপান্তর করো, অর্থাৎ দশমিকে নাই, আমি কিন্তু শুরুতে বলছিলাম থাকলে ভাগ আর না থাকলে গুণ। না থাকলে কি চিহ্ন হয় তার জন্য বলছিলাম কুরাস, আর এই কুরাসটা কার সাথে মেলে, গুণের সাথে ভালোভাবে মেলে। তো এই দেখেন দশমিকে নাই কিন্তু দশমিকে যেতে হবে, তাইলে কি গুণ। আর কি দিয়ে গুণ করবেন, অর্থাৎ এটা দিয়েই আপনি গুণ করবেন। দেখেন সব জায়গায় অক্টাল দিয়েই, অর্থাৎ দশমিকের যে 10 ওইটা না আসে ভাগের ক্ষেত্রে কোনো কাজে, না আসে কোনো গুণের ক্ষেত্রে কাজে, কে কাজে আসে, দশমিক ভিন্ন অন্য যে সংখ্যা থাকে সেটাই কাজে আসে আমাদের বারে বার। তো এটা কি জিরো, কারণ কি এটা পজিটিভ ছিল, কিন্তু এটা দশমিকের পরে যখন চলে যাবে তখন প্রথমটা হবে 0, তারপরটা হবে -1, তারপরটা হবে -2। দেখেন প্রথমটা ছিল 0, তারপরেরটা কি হয়ে গেল, পজিটিভ সংখ্যা 0 দিয়ে হয় সূচক, কিন্তু নেগেটিভ যখন থেকে শুরু হয়েছে তখন -1 -2 এইভাবে যাবে। তো মাইনাস মানে কি, দেখেন 16 মানে কি, 16 পাওয়ারের উপর কি -1 আছে, তাহলে কি হবে 1/16, অর্থাৎ 1/16। আর এর উপরে কি একটা 1 আছে, ঠিক আছে। আর এখানে যদি বলা হয় 16 এর পর -2, তাহলে কি হবে 1/16। এটা কিন্তু -2 রূপান্তর, যারা ভগ্নাংশ করছেন তারা তো জানেনই। এই দেখেন 1/16 এর উপর দুইটা, অর্থাৎ দুইটা 16 গুণ হবে একসাথে, ভাগ 1, অর্থাৎ 1 কে 16 গুণ 16 দিয়ে ভাগ। আর দেখেন আছে দশমিকে যেতে বলা হচ্ছে ভগ্নাংশে, মানে হেক্সাডেসিমালে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি কিন্তু বলছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে আপনার দেখা লাগে না, দশমিক সম্পর্কে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, জাস্ট হেক্সাডেসিমাল অর্থাৎ দশমিক ভিন্ন যা বলা আছে তাই দিয়ে গুণ করে দিতে হবে। তো দশমিক ভিন্ন আছে হেক্সাডেসিমাল, অর্থাৎ দুইটার কথা বলা হয়েছে সংখ্যা পদ্ধতি, একটা দশমিক আর একটা হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের যে বেস সেটা দিয়ে গুণ করব, পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা এখানে রাখা হবে। আর দশমিকের যেটা, দেখেন 10 পর্যন্ত তো আমাদের সংখ্যা আছে, বাট আমরা যখন 10 যদি আমরা বোঝাই হেক্সাডেসিমালে, তাহলে আমরা কি দিয়ে বোঝাই, এ দিয়ে, অর্থাৎ এ মানে 10, আর বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর
এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। আবার যদি বলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তো কি? দেখেন হেক্সাডেসিমালে সর্বোচ্চ সংখ্যা আপনার কত? হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারি করতে বলা হয়, তো এটা সহজ, 4 বিট ডাইরেক্ট যোগ করা যায়। দেখেন এখানে সর্বোচ্চ সংখ্যা আমার 9, তো এখানে আমি কি করব? এফ। এখন এফ হতে গেলে দেখেন এই 4টা সংখ্যা দিয়ে লেখা সম্ভব না। এফ, এফ মানে কি? 15। দেখেন আমার ছিল 1, 2, 4 আর 8, 15 লেখা সম্ভব? অবশ্যই সম্ভব। তো 15 কেমনে হবে? 1 আর 2 মিলে হয় 3, 3 আর 4 মিলে হয় 7, 7 আর 8 মিলে হয় 15। তো কি সম্ভব না? তো সর্বোচ্চ সংখ্যা হেক্সাডেসিমালের কত? 15। তো এভাবে সম্ভব। তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি বাইনারিতে আপনার যেতে বলা হয়, তো এইটা সব থেকে সহজ পদ্ধতি। এখন দেখেন বাইনারি আর যোগ আর বিয়োগ, অর্থাৎ বাইনারিতে যোগ বা বিয়োগের কাজ যাই করি না কেন আমরা, আমরা কিন্তু যোগের মাধ্যমেই করে থাকি। তো বাইনারি বিয়োগের কাজ দেখেন আমরা কিভাবে করলাম। 1 আর 1 এ মিলে হয় 0, 1 আর 1 থেকে বাদ দিলে হয় 0, 0 0, আর 0 আর 1 মিলে হয় 1, আর 0 আর 1 মিলে হয় 1 0। আমরা দেখি বাইনারি যোগ আর বিয়োগ, তো বাইনারি যোগ কেমন হবে? বাইনারি যোগের ক্ষেত্রে শুধু একটা ফর্মুলায় মনে রাখবেন, তো 1 আর 1 মিলে হয় 1 0। 10 বলবেন না, মনে রাখবেন 1 0, তো 10 হিসাবে মনে রাখতে পারেন আর কি। আর ট্রিপল ওয়ানে হয় 1 প্লাস 1 প্লাস 1 এ হয় 1 1, অর্থাৎ 11 এর মতো মনে রাখেন আর কি। তো এটা তো বাস্তব 11 না, যেহেতু বাইনারি বলতেছি, তো বাইনারি 11 আর দশমিক 11 আলাদা, তো বাইনারিতে তো 11 বলা যাবে না, এটা বলতে হবে 1 1 আর 1 0। তো 1 আর 1 যোগ করলে হয় 1 0, আর 1 প্লাস 1 প্লাস 1, তিনটে 1 মিলে হয় 1 1। তো এটা মনে রাখলেই বাইনারি যোগ মনে রাখা যাবে। তো 1 আর 1 মিলে হয় 0, 1 আর 1 মিলে হয় কি? 1 0। তো 0 বসালাম আর হাতে থাকে 1, তো 1 আর 0 মিলে হয় 1, আর ওই 1 মিলে হয় 1। 0 আর 1 মিলে হয় 1, 0 মিলে হয় 0, 0 1 মিলে হয় 1, 1 আর 1 মিলে হয় 1 0। তো সেই 1 1 যোগ করলে হয় 0 হাতে 1, আর 1 আর 1 মিলে হয় 1 0, সেই 0 হাতে 1, 1 আর 1 মিলে হয় 1 0। তো আশা করি বুঝতে পারছেন। আর বাইনারি বিয়োগ, দেখেন বাইনারি বিয়োগ হবে এভাবে। তো শুরুটা করি, 1 থেকে 1 বাদ দিলে হয় 0, আর 0, আর 0 দিয়ে বাদ দিলে কিছু থাকে না, 0ই হয়। আর উপরে আছে 1, নিচে আছে 0, তাহলে সেই 1 থেকে যাবে। আর উপরে আছে 0, নিচে আছে 1, তো ওইটারে আমরা বড় সংখ্যা তো 1 0 ধরে নিই। তো তার সাথে 1 বাদ দিলে 1, আর কত হলে 1 0 হয়? 1 হলে হাতে থাকে 1, তো হাতে 1, 1 আর কত হলে 1 0 হয়? 1 হাতে থাকে 1, তো 1 থেকে 1 বাদ দিলে হয় 0। তো এবার 1 থেকে 1 বাদ দিলে হয় 0, আর 1 আর কত হলে হয় 1 0, 1 হলে হাতে থাকে 1, তো 1 আর 1 থেকে 1 বাদ দিলে 0। এখন আমরা দেখবো চিহ্নযুক্ত নম্বর অর্থাৎ সাইন নম্বর। তো 8 নম্বর যে সংখ্যাটা, তার উপর ভিত্তি করে এটা করা হয়, এটা বলা হয় চিহ্নযুক্ত স- সংখ্যা বা সাইন নাম্বার। অর্থাৎ 4 বিটের সংখ্যার ক্ষেত্রে 4 নম্বর যে সংখ্যা ওইটা হবে সাইন নম্বর। তো ওইটা যদি 4 নম্বর সংখ্যা যদি 4 বিটের ক্ষেত্রে 4 নম্বর সংখ্যা যদি 0 হয়, তাহলে ওইটা হবে পজিটিভ। আর 4 নম্বর সংখ্যাটা যদি 1 হয়, সেটা হবে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ। তো এখানে দেখেন -2 ছিল, এই জন্য 4 নম্বর সংখ্যাটা হয়েছে 1, তো এটা কি? নেগেটিভ সাইন। আর এখানে 4 নম্বর সংখ্যা ছিল 0, তাই এটা +2 বোঝাচ্ছে। আর এটা তো সেই দশমিকের 2। আর এটা কি? এটা হচ্ছে দশমিকের 2, আর ওটা হচ্ছে ভগ্নাংশের 2, -2 যেটা। তো এইটা আমরা পূরক করলে এটা সম্পর্কে ভালোভাবে ধারণা পাবো আমরা সাইন নম্বরের। তো 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট জিনিসটা কি? প্রথমে একটা সংখ্যা দেখেন 8, আমরা 2 এর পরিপূরক মূলত আমাদের কি 8 বিট সংখ্যায় পরিণত করতে হয় এই যে পরিপূরক গুলা করতে হলে। তো দেখি মূল সংখ্যা আমার দেওয়া আছে এরকম 8টা সংখ্যা আমার দেওয়া আছে। তো এইটারে 2 এর পরিপূরক কেমনে করব আমরা? এইটারে আমরা 2 এর পরিপূরক করব কি? প্রথমে 1 এর পরিপূরক বলে সেম সংখ্যারে উল্টায় লিখলে সেটারে বলে 1 এর পরিপূরক। অর্থাৎ উল্টায় লেখা মানে কি? বিপরীত। অর্থাৎ 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। আর 2 এর পরিপূরক বলা হবে যখন সংখ্যা দুটোর এই যোগফলের সাথে 1 যোগ করা হবে। এই দেখুন এখানে 1 যোগ করার কথা এরা বলছে। তো এই 1 যখন যোগ করা হবে, তখন সেটা হবে 2 এর পরিপূরক।
তো এইটা হচ্ছে 2 এর পরিপূরক। এখন দেখি 8 নম্বর সংখ্যা আমার কোনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, দেখেন 8 নম্বর সংখ্যা হচ্ছে 0। তো এই 8 নম্বর সংখ্যা হচ্ছে আমার সাইন বিট। আমার 8 নম্বর সংখ্যা হচ্ছে সাইন বিট, আর এই 9 নম্বর সংখ্যা এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি না, এটা হচ্ছে প্যারিটি বিট, অতিরিক্ত সংখ্যা, এটা বিবেচ্য নয়। তো এইখানে 0, তাহলে এই সংখ্যাটা কি, পজিটিভ ছিল। আর নেগেটিভ সংখ্যা যোগ করা হলে যোগফল দিয়ে আমরা শূন্য পাই। তো 2 এর পরিপূরক ওইটা বুঝলে আমাদের হয়ে যাবে। তো সবগুলোই এক। তো 4 বিটের ক্ষেত্রে কি হবে দেখেন, 4 বিটের ক্ষেত্রে এটা যখন 2 এর পরিপূরক করে যখন আমার 1 এসেছে, তো এটা কি নেগেটিভ বুঝাচ্ছে সংখ্যা। আর এই দেখেন 8 নম্বর সংখ্যা কোনটা, এখানে 8 নম্বর সংখ্যা 1, তো এটাও নেগেটিভ। তো এইখানে আমরা দেখে নিব আর কি, ঠিক আছে। তো এইখানে ব্যবহার করে বিয়োগ করে দেখাও, তো এটা কেমনে হবে, প্রথমে যেটা আছে 25, যেহেতু আমি 25 বিয়োগ করব, তো এই জন্য আমার 25টারে কি 2 এর পরিপূরক করে নিতে হবে। যাকে বিয়োগ করব তাকে আমার পরিপূরক করে নিতে হবে, 2 এর পরিপূরক করে নিতে হবে, পজিটিভে যেহেতু আছে। তো এখন আসি 25 সংখ্যাটা কিভাবে লিখা যায়, প্রথমটা 1, তারপরে হয় কি 2, তারপরে হয় 4, তারপরে হয় 8, তারপরে হয় 16। তো 16 আর 8 মিলে হয় কত, 16 আর 8 মিলে হয় 24, আর সেই 1 মিলে হয় 1, তো মোট মিলে হচ্ছে 25। তো এটা কেমন হয়েছে, এটা হয়েছে এইভাবে 1 2 4 8 16, যেমন বলছিলাম আর কি বাইনারির কথা। তো সেইভাবে হয়েছে। তো এইটারে যেহেতু 8 বিট আমার রূপান্তর করে নিতে হবে, যেহেতু আমি পরিপূরক পদ্ধতিতে গেছি, তো এক্সট্রা যতগুলো সংখ্যা আমার কি নিতে হবে, এখানে কি 5টা সংখ্যা নেওয়া লাগছে, আর কি এক্সট্রা 3টা জিরো নিয়ে নিব। এটার একের পরিপূরক কেমনে করবো, এগুলা বিপরীত লিখলে একের পরিপূরক হয়ে যাবে। আর একের পরিপূরকের সাথে এক যোগ করলে হয়ে যাবে সেটা 2 এর পরিপূরক, অর্থাৎ কি সেটা -25 এখন আসবে। তো এখন দেখেন +15, তো +15টা আমি ওইভাবে স্বাভাবিক এইভাবে বের করে নিয়েছিলাম। তো +15 আর -25 এটা যোগ করলে হয়ে যাবে, ঠিক আছে। যোগ করলে এটা আমরা পেয়ে যাবো আর কি। তো আমাদের এটা বলছিল পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ কেমন করা হয়, যোগের মাধ্যমেই করা হয়, তবে কি সেটাই প্রথমে যাকে বিয়োগ করা হবে সেটাকে মাইনাস করে নেওয়া হয়, 2 এর পরিপূরক করে নেওয়া হয়। তো কোডের ধারণা, কোডটা কি, কোড জিনিসটা হচ্ছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বর্ণ সংখ্যা বা বিশেষ যে চিহ্নগুলো আছে, ঠিক আছে। তো এগুলাকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হবে, এগুলো হবে কোড আমার। তো বিসিডি কোড হচ্ছে কি 4 ভিত্তিক কোড, ঠিক আছে, যেটার পূর্ণরূপ হচ্ছে কি বাইনারি কোডেড ডেসিমাল। তো দশমিক পদ্ধতির প্রতিটা অঙ্ক যেহেতু সর্বোচ্চ কত আছে দশমিক সংখ্যায়, দশমিক সংখ্যায় সর্বোচ্চ আছে 9, সর্বোচ্চ সংখ্যা কি দশমিকের 9। তো এই 9 কি 4টা বিটের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না, এই সেই বিট 2 4, তো কি সর্বোচ্চ 9 না। তো এই যে 9, এই জন্য 4টা কোড ভিত্তিক হয়েছে। বিসিডি কেন 4 কোড, মনে তো প্রশ্ন আসতে পারে। তো এই কারণে বিসিডি 4 কোড, অর্থাৎ প্রথমটা আর এই যে 1 2 4 8, অর্থাৎ প্রতিটা প্রতিটা দ্বিগুণ করে। তো এইভাবে 9 হবে কি প্রথমটা, আর 4 নম্বরটা যোগ করলেই 9 হবে। দেখেন এখানে 9, দেখেন প্রথমটা আর 4 নম্বরটা, আর 8 কি হবে 4 নম্বরটাই 8। 7 কি প্রথম তিনটা যোগ করলে 1 2 3 7, আর 6 কি 2 আর 4 যোগ করলে 6, ঠিক এভাবে। আর আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড কি, আলফা নিউমেরিক কোড হচ্ছে অনেকগুলো মানে কোডিং যে ফিচার সেগুলো দেয় আর কি। তো কম্পিউটারে যে সংখ্যাসূচক সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, বর্ণ বা চিহ্ন ব্যবহার করি না, এখানে তো আমরা করছিলাম 0 বা 1। তো এই সংখ্যাসূচকের পাশাপাশি আমরা যে বর্ণ বা চিহ্ন ব্যবহার করে থাকি, চিহ্নর ভিতর কি কি আছে আমার, চিহ্নর ভিতর বিভিন্ন গাণিতিক চিহ্ন আছে, অন্যান্য বিভিন্ন চিহ্ন আছে, যেমন হ্যাশ, @, পার্সেন্ট, অ্যান্ড এইসব চিহ্ন আছে, অথবা গাণিতিক কি প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো আছে না। আর এ থেকে জেড বড় হাতের বা ছোট হাতের হোক, এই যে এতগুলো বিষয় সব কি আলফা নিউমেরিক কোডের ভিতরে এসে যায়। তো ইবিসিডিআইসি কি, ইবিসিডিআইসি কোড হচ্ছে কি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল। তো ইবিসিডি কোড হচ্ছে একটা 8 বিটের কোডিং, এটা হচ্ছে কি 8 বিটের কোড। এর ডাইন, এটাই সবচেয়ে মনে রাখতে হয় কি, যে ডাইন দিকে যে 4 বিট আছে সংখ্যাসূচক বিট, ঠিক আছে, ডাইন দিকের 4 বিটকে বলা হয় সংখ্যাসূচক, আর বাম দিকের 4 বিটকে বলা হয় জোন বিট। অর্থাৎ ইবিসিডিআইসি কোডের, ইবিসিডিআইসি কোডের কি হবে, ডান দিকে 4 বিট বলা হবে সংখ্যাসূচক, আর বাম দিকে 4 বিটকে বলা হবে জোন বিট। আর ইবিসিডিআইসি কোডের যে বিষয়গুলো আরো মনে রাখতে হবে, দেখেন এখানে বলা আছে কি 256, অর্থাৎ কি এই সূচক আকারে মনে রাখতে হবে 2 দি পাওয়ার 8 বা
256টি কোড তৈরি করে চিহ্নকে প্রকাশ করা যায়। 256টি চিহ্নকে প্রকাশ করা যায়। মোট কয়টা চিহ্ন? 256টা ইউনিক চিহ্নরে প্রকাশ করা যায়। এগুলা কি এ থেকে জেড, আবার বড় হাতের আছে, ছোট হাতের আছে, 0 থেকে 1, বা এইগুলা মিলে আরো কি হ্যাশ, @ বা যতগুলো আছে, তো এইভাবে বিভিন্ন ভাবে 256টা দ্বিতীয় সংখ্যাকে মনে রাখা যায়। আলফা নিউমেরিকে যেমনটা ছিল আর কি ইবিসিডি আইসি কোড। তো ইবিসিডি আইসি কোড হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল 8 বিটের কোড, অর্থাৎ 2 দি পাওয়ার 8। এটা কি 2 দি পাওয়ার 8, অর্থাৎ 256টি ভিন্ন ভিন্ন চিহ্ন এর মাধ্যমে কি প্রকাশ করা যায়। তো ইবিসিডি আইসি কোডে আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডান দিকে 4 বিট হচ্ছে সংখ্যাসূচক বিট। মোট 8টা বিটে হবে, ঠিক আছে, 8টা সংখ্যাই হবে এটা। তো ডান দিকে 4টারে বলা হবে সংখ্যাসূচক, আর বাম দিকে 4টারে বলা হবে জোন বিট। এটা কি আইবিএম আর মেইন ফ্রেম কম্পিউটার এর অনেক ইউজ আছে, তো আমাদের এইটাও মনে রাখতে হবে সাথে। আস্কি কোড, এই অ্যাব্রিভিয়েশন ফর্ম গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি শুরুতে বলছি সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স, কথাটির সংক্ষিপ্ত রূপ। এটি 7 বিটের একটা আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কি? আলফা নিউমেরিক হচ্ছে 7 বিটের একটা কোড। তো এইখানে দেখেন 7 বিটের কোড, এই জন্য 2 দি পাওয়ার 7, অর্থাৎ কি 2 দি পাওয়ার 7 অর্থাৎ কত হয়? 7 বিটের কোড, এই জন্য 128টি ভিন্ন ভাবে চিহ্ন প্রকাশ করা যায়। অর্থাৎ যত বিট বলবে ততটা উপরে সূচক দিয়ে দিবেন, পাওয়ার দিয়ে দিবেন। তাহলে যদি 7টা 2 গুণ করি তাহলে কত হবে? 128 হবে। তো এভাবেই এগুলা নির্ণয় করতে হয়। তো দেখেন আস্কি কোডের মাধ্যমে কি কি সংখ্যা বা প্রতীক প্রকাশ করা যায় সেগুলো এখানে দেওয়া আছে, এতগুলো প্রতীক প্রকাশ করা যায় আর কি। আর ইউনিকোড, ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে বর্ণভুক্ত করার জন্য, কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় এটা হচ্ছে ইউনিকোড। তো ইউনিকোডের এইগুলা একটু পড়ে নিবেন ডিটেলসে, খুব সূক্ষ্মভাবে পড়া লাগে না এগুলা। আর এটা হচ্ছে 16 বিটের কোড, ঠিক আছে। আর এই ইউনিকোড হচ্ছে কনসোর্টিয়াম নামক একটা সংস্থা 1991 সালে 24টা ভাষা পদ্ধতিতে সমন্বিত করেছিল। আর 2 দি পাওয়ার 16 অর্থাৎ 65,536টা অদৃষ্ট- অদ্বিতীয় কোড তৈরি করা যায়। বর্তমানে কিন্তু ইউনিকোডই প্রচলিত, অর্থাৎ 65,536টা কোড। অর্থাৎ পৃথিবীর তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, তো এই প্রতিটা কোড আলাদাভাবে প্রকাশ করতে গেলে অনেকগুলা আহ কোডের সংরক্ষণে রাখার প্রয়োজন হয়। তাই এটা করছে কি ইউনিকোড, অর্থাৎ কি 65,536টা, অর্থাৎ 2 এর উপর 16 গুণ, মানে 16 পাওয়ার 2 এর উপরে 16, অর্থাৎ 16টা 2 গুণ করলে হবে 65,536। তো আশা করি এটা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটির যে দ্বিতীয় টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস। তো বুলিয়ান অ্যালজেব্রা, আমরা সবাই কম বেশি অ্যালজেব্রা অর্থাৎ কি বীজগণিতের সাথে পরিচিত। আর বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটি ভিন্ন ধরনের অ্যালজেব্রা, যেখানে শুধু 0 এবং 1 নিয়ে কাজ করে। প্রথমে দেখে মনে হতে পারে যে অ্যালজেব্রার প্রক্রিয়ায় এবং তার ফলাফলে 0 কিংবা 1-এর বাইরে কিছুই হতে পারবে না। সেটি আমাদের কি কাজে লাগবে? অর্থাৎ অনেক সময় মনে হতে পারে বীজগণিতের মতো, কিন্তু এটা বীজগণিতের মতো না। তো আমরা বুঝতে পারবো যখন বুলিয়ান পূরক, অর্থাৎ যখন বুলিয়ান যে 3টা উপায়ে কাজ করে, অর্থাৎ বুলিয়ান, যোগ, বিয়োগ আর পূরক, তো যখন এই 3টা দেখবো তখন বুঝতে পারবো। 0 এর পূরক 1 অর্থাৎ কমপ্লিমেন্ট, অর্থাৎ টোটালি এর হচ্ছে কি বিপরীত। 1 এর পূরক 0 এভাবে লেখা যায়। 0-র উপর যদি একটা বার বা কমপ্লিমেন্ট বা পূরক চিহ্ন দিই তাহলে এটার মান হয়ে যাবে, বা নট চিহ্ন দিই তাহলে এর মান হবে সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ 1। 1-এর উপর দিলে সেটা বিপরীত মান 0। তো শুধু 0 আর 1-ই আছে এখানে। আর বুলিয়ান গুণ, অর্থাৎ 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, এইটাই দেখানো হয়েছে এখানে। আর 1 হইতে গেলে সবগুলোই 1 হওয়া লাগবে, অর্থাৎ 1 হইতে গেলে দুইটা সংখ্যায় 1 হওয়া লাগবে। আর বুলিয়ান যোগ, অর্থাৎ যোগের ক্ষেত্রে যে কোনো একটি 1 হইলেই মান এসে যাবে 1, বুলিয়ানের ক্ষেত্রে এটা। তো এই হচ্ছে পার্থক্য নর্মাল বীজগণিতের থেকে। এখানে পার্থক্য হচ্ছে এই জায়গাগুলাই, যে এখানে দেখেন যে কোনো একটা মান 1 হইলেই 1 হচ্ছে, 1+1 মিলেও 1 হচ্ছে, আবার 0+1 মিলেও 1 হচ্ছে, এটা তো বীজগণিতে দেখা যায় না। তো আমরা এখন বুলিয়ান উপপাদ্যগুলো দেখব। তো এগুলো কি আমাদের মুখস্থ করতে হয়, যেমন উপপাদ্য আমরা কি মুখস্থ করতাম, অনেক কিছু কি মুখস্থ রাখতাম না উপপাদ্যের ক্ষেত্রে। তো এখানেও তাই আমাদের মুখস্থ করতে হবে। তো দ্বৈত পরিপূরক, অর্থাৎ দুইটা পরিপূরক চিহ্ন থাকলে কি হবে? অর্থাৎ কোনো কিছুর উপরে যদি দুইটা পরিপূরক চিহ্ন থাকে তার মান সেমই আসবে। অর্থাৎ এর ভিতরে যে চলক আছে, চলক কি এক্স, এক্স এর উপর, চলকের উপর দ্বৈত পরিপূরক থাকলে অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট থাকলে কি হবে? যা তাই হবে, অর্থাৎ এক্স থেকে যাবে শুধু। অপরিবর্তনীয় উপপাদ্য, এটা কেমন হবে? এক্স প্লাস এক্স মিলে হচ্ছে এক্স, অথবা
এক্স ইন্টু এক্স মিলে হচ্ছে এক্স। তো এইটা কিন্তু আমরা উপরেও দেখছি, এটা কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে। তো আপনারা ফর এক্সাম্পল এর মান যদি ওয়ান হয়, তো এই ওয়ান আর ওয়ান মিলে কি ওয়ান হবে। আবার এর মান যদি জিরো হয়, তাহলে জিরো প্লাস জিরো মিলে কি জিরো হবে। তাহলে কি এই যে চলকের, এটা তো ঠিকই আছে উপপাদ্য। তো আর এক্স ইন্টু এক্স মিলে হবে এক্স, অর্থাৎ এক্স ইন্টু এক্স হলে এক্সই হবে মান। অর্থাৎ এখানে যদি যে কোনো একটার মান ওয়ান ইন্টু ওয়ান হয় তো ওয়ান হবে, আবার কি জিরো ইন্টু জিরো হয় তাহলে জিরো হবে। তাই আর পরিস্থিতি উপপাদ্য, এক্স প্লাস জিরো হবে এক্স, আর এক্স ইন্টু ওয়ান হবে এক্স। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে ওয়ান যোগ করলে তো সেই সংখ্যাটারই তো প্রাধান্য পায়, ওয়ানের প্রাধান্য পায় পায় না। যাকে গুণ করা হয় ওয়ান দিয়ে তারই প্রাধান্য পায়। এখানে যদি ওয়ান থাকতো তাহলে এর প্রাধান্য পেয়ে ওয়ান হতো। এখানে যদি এ থাকতো, এ ইন্টু ওয়ান, তাহলে কি মান ওয়ানই হতো, মানে এ হতো। তাহলে কি ওয়ানের, ওয়ান দিয়ে যখন গুণ করা হয় অন্যের প্রাধান্য পায়। আর এক্স প্লাস জিরো সমান এক্স, কারণ দেখেন জিরোর মান আমরা জানি, তাহলে জিরোর সাথে যে কোনো একটা সংখ্যা যোগ করলে সেটাই হয়। এখন এই এক্স এর মান পরবর্তীতে কি এর মান জিরো হতে পারে, তো জিরো। আর এর মান যদি ওয়ান হয় তাহলে এর ফলাফল ওয়ান। এই যে এগুলো কেমনে হচ্ছে, এইগুলা দেখেন সেই বুলিয়ান যোগ আর বিয়োগের সাথে মিল আছে। এখানে যা ছিল আর কি, এই যে বুলিয়ান গুণ আর বুলিয়ান যোগের সাথে সেম মিল আছে কিন্তু এখানে। এই যে উপপাদ্য গুলো হবে এর সাথে মিল থাকবে। আর কর্তৃত্ব উপপাদ্য দেখেন একজনের কর্তৃত্ব অর্থাৎ ডোমিনেশন এখানে প্রাধান্য পাবে। এটা কেমনে হবে, এটা হবে এক্স প্লাস ওয়ান মিলে হবে ওয়ান, আবার এক্স ইন্টু জিরো মিলে হবে জিরো। দেখেন এইখানে অর্থাৎ জিরো দ্বারা কাউকে গুণ করা হলে জিরোর প্রাধান্য পায়, তাহলে ফলাফল হয় জিরো। কিন্তু ওয়ান দ্বারা কাউকে গুণ করা হলে ওয়ানের কি প্রাধান্য পায়, পায় না। প্রাধান্য পায় অন্য যে আছে তার। কিন্তু জিরো দ্বারা গুণ করা হলে জিরোরই প্রাধান্য পায়, তো মান হচ্ছে জিরো। আর ওয়ান দ্বারা যোগ করা হলে ওয়ানের প্রাধান্য পায়, মান হয় ওয়ান। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে ওয়ান যোগ করলে তার মান হয় ওয়ান। এখানে দেখেন জিরোর সাথে ওয়ান যোগ করলে মান হচ্ছিল ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে মান হচ্ছিল ওয়ান। তো এইটাই দেখানো হয়েছে আর কি, খুবই সহজ এইগুলা। আর বিনিময় উপপাদ্য অর্থাৎ কমিউটেটিভ, তো এটা কেমনে, বিনিময় অর্থাৎ দেখেন অবস্থান শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তো বিনিময় বা এক্সচেঞ্জ, তো অবস্থান শুধু চেঞ্জ হবে। তো এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি প্রথমে এক্স হবে ওয়াই এর জায়গায়, ওয়াই হবে এক্স এর জায়গায়, ওয়াই দেখেন এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় এক্স। এক্স ওয়াই আছে তাহলে হবে কি ওয়াই এক্স, এক্স ওয়াই আছে তাহলে হবে ওয়াই এক্স। এটা তো দেখলাম। এবার অনুষঙ্গ, এই দেখেন অনু, অনু মানে কিন্তু এখন অনু কিন্তু বড় আর পরমাণু কিন্তু ক্ষুদ্র। তো আমরা সেইভাবে মনে রাখবো যে অনু, না এইভাবে মনে রাখা যাবে না, আমরা মনে রাখবো আগে চলে যাবে। অনুমানে মনে রাখবো, অনুষঙ্গ মনে রাখবো এক ধাপ আগে সঙ্গ লাভ করবে, তো এইভাবে মনে রাখবো। তো এটা কেমনে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো এই যে বন্ধনীটা দুইটার উপরেই থাকবে কিন্তু এক ধাপ আগে চলে আসবে, তাহলে কি হবে এক্স আর ওয়াই এটা পাবে। দেখেন এক্স প্লাস ওয়াই আর জেড আছে। আবার এইটার ক্ষেত্রে কি হবে, এক ধাপ আগে চলে আসবে, এইটা কি তাহলে আসে এক্স আর ওয়াই এর উপর, অর্থাৎ একটা সংখ্যাকে অতিক্রম করবে অনলি। তো সেটা হবে অনুষঙ্গ উপপাদ্য। আর বিভাজন উপপাদ্য কেমনে হবে, অর্থাৎ যে দুইটা আছে এখানে দেখেন, যে দুইটা এই দুইটা ভাগ করে মনে করেন এই একটার সাথে দিয়ে দেওয়া হবে, তো এইভাবে মনে রাখা যায় আর কি। তো এক্স এর সাথে একবার হবে ওয়াই যোগ, আবার এক্স এর সাথে হবে একবার জেড যোগ। আবার এইটার ক্ষেত্রে কেমনে হবে, এইটার ক্ষেত্রে একবার এক্স এর ক্ষেত্রে গুণ হবে ওয়াই, তো এক্স ওয়াই আর ভিতরে যোগ চিহ্ন ছিল সেটা থেকে যাবে, এই যে এখানে সেই যোগ চিহ্ন থেকে যাবে। আর জেড এর সাথে একবার এক্স গুণ হবে। তো এটা আশা করি বুঝতে পারছেন বিভাজন কেমনে। আর আমরা যারা উৎপাদকের অঙ্ক করছি তারা তো এগুলা ভালো করেই জানি। আর ডি মর্গানের উপপাদ্য কেমনে হবে, ডি মর্গানের উপপাদ্য এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যে ক্ষেত্রে গুণ থাকবে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে যোগ ভিতরে, আর এটা ভাগ হয়ে যাবে। যে কমপ্লিমেন্টটা ছিল সবার উপরে সেটা আমাদের কি সেটা ভাগ হয়ে যাবে আর কি। ডি মর্গান দেখেন এক্স প্লাস ওয়াই অর্থাৎ কি যোগ আকারে ছিল, তাহলে এটা হবে গুণ আকারে। আর সহায়ক উপপাদ্য কেমনে হবে, সহায়ক হবে অর্থাৎ দেখেন সব জায়গায় কে ছিল, এক্স ছিল, এইখানে সব জায়গায় কে ছিল, এক্স ছিল। তো সেটারে আমরা শুধু খুঁজে বের করবো যে সব জায়গায় যে থাকে সেই সহায়ক, এইভাবে আমরা হিসাব করে নিব। তো দেখেন এক্স আর এক্স ওয়াই, তাহলে এখানে কে সহায়ক এক্স, মানে শুধু মনে রাখার সুবিধার্থে বলতেছি, এটা কিন্তু বাস্তব না। অর্থাৎ মনে রাখার সুবিধার্থে যেমনি করা যায়, তো উপপাদ্য তো আমাদের মনে রাখার বিষয় এখানে। আর এক্স আর এক্স প্লাস ওয়াই মিলে হবে কি শুধু এক্স হবে। তো সহায়ক উপপাদ্য তো বুঝছেন, এইভাবে দেওয়া থাকবে যে দুইটাই কিন্তু দেওয়া থাকবে যখন দেওয়া থাকবে এক্সামে। তো তখন জিজ্ঞাসা করা হবে যে সহায়ক উপপাদ্য কোনটা, অথবা এইটা দিয়ে বলবে
এইটা কোন উপপাদ্য, এই বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে বলবে এটা কোন উপপাদ্য হিসাবে করা হয়েছে। তো তখন আপনি বলে দেবেন অনুষঙ্গ। কারণ কি, দেখবেন এই ব্র্যাকেট একটা ধাপ মাত্র আগে চলে আসছে, তাহলে তো অনুষঙ্গই বলবেন। আর কর্তৃত্ব, যখন দেখবেন x+1 মিলে কি 1 এর প্রাধান্য পেলো, বা x × 0, তো এই ক্ষেত্রে কি কর্তৃত্ব উপপাদ্য, অর্থাৎ ডোমিনেশন, অর্থাৎ ডোমিন্যান্ট। তো এখানে আমরা দেখি, এবার দেখেন আমরা আমরা যখন সরল করতে যাব তখন আমাদের এগুলা এবার কাজে আসবে আর কি। তো এইটা কি সেই সরল, মানে আমরা ক্লাস 5-এ যে সরলটা করে আসলাম ব্র্যাকেটের আহ ভাগ গুণ যোগ বিয়োগ, অর্থাৎ প্রথমে ভাগের কাজ করতাম ব্র্যাকেটের, তারপর যোগের কাজ করতাম, তারপর আহ বিয়োগের কাজ করতাম, ভাগ তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ করতাম। তো সেইভাবে না, এইটাই আগে কিসের কাজ করতে হবে, এইটা কি লজিক ফাংশন, আগে আমি কোথা থেকে শুরু করব, এই দেখেন। তো আমি এই ডান দিক থেকে শুরু করব, ঠিক আছে, প্রথমে কাজ করা শুরু করব, এই যে ডান দিক থেকে আমি করব। আর করার পরে কি হবে, ডান দিক থেকে তো শুরু করলাম, করে প্রথম বন্ধনীর কাজ আমি আগে করব। এই যে প্রথম বন্ধনীগুলা, এইগুলা কাজ আমি আগে করব। অর্থাৎ প্রথম কাজ করব ডান দিক থেকে, তারপর কি বন্ধনীর কাজটা প্রথমে করব, তারপরে করব নটের কাজ বা ওই যে পূরকের কাজ, অর্থাৎ কমপ্লিমেন্টের কাজটা করব। তারপরে কি করব, গুণের কাজ বা এন্ডের কাজ করব। তারপরে কিসের কাজ করব, যোগের কাজ। তো আমি আরেকবার বলি, সেটা হচ্ছে প্রথমে করব রাইট সাইডের কাজ, অর্থাৎ ডান সাইডের কাজ দিয়ে শুরু করব। তারপরে কি করব, তারপর বন্ধনীর কাজ করব, প্রথম বন্ধনীর কাজ করব। তারপরে 3 নাম্বার ধাপে যে পূরকের কাজ করব, চতুর্থ ধাপে যে কি করব, গুণের কাজ করব। আর পঞ্চম ধাপে যে যোগের কাজ করব, অর্থাৎ অর গেটের কাজ করব। তো যোগ গুণ এগুলো কিন্তু নাম আছে, যেমন গুণের নাম অ্যান্ড। তো আমি দেখি এখন, এবার দেখেন আপনার সেই বিভাজন উপপাদ্যটা এবার কাজ দিবে। তো এখানে দুইটা দুইটা করে আছে, তো আমি একবার এক্স এর সাথে এক্স কে গুণ করব, এটার একটা করে ধরেন, তাইলে এক্স এর সাথে একবার এক্স এর গুণ, আবার এক্স এর সাথে একবার জেড এর গুণ। কি হয়েছে, এটা দেখেন, আমার একটার কাজ কমপ্লিট। এবার আছে ওয়াই, তো ওয়াই এর সাথে একবার এক্স রে গুণ করব, আর ওয়াই এর সাথে একবার জেড রে গুণ করব। তো এইটা করার পরে আমি এবার এটা কি কমন নিব, দেখেন কমন যায় এক্স, তো এক্স নিলে 1+z। আবার এটা রাখলাম, যেহেতু আমার এইটা প্রমাণ করতে হবে, তাইলে কি আমি ওয়াই জেড রেখে দিতে পারতেছি। তো এখন এবার কাজটা আমি কি করব, এটা দেখেন কমন নেওয়া হয়েছে। তো কমন নেওয়ার পরে ওয়াই জেড তো আমি রাখবো, তো রাখছি আপাতত, একটা দিয়েই করি। তো দেখেন এইখানে কি ওয়ান এর কর্তৃত্ব পাবে, তাহলে কি ওয়ান হয়ে যাবে। তো এক্স এর সাথে ওয়ান গুণ করলে সেটা এক্সই হয়। তো থাকে y x+y z। তো আমার দরকার x+y z। তো সেই হিসাবে আমি এক্স, তো এক্স রে আবার কমন নিলাম, +1+y। তো এক্ষেত্রে কি এটাও বাদ চলে যাচ্ছে, কারণ কি ওয়ান এর প্রাধান্য পাচ্ছে। তো এক্স এর সাথে ওয়ান গুণ করলে হয় এক্স, আর ওয়াই জেড থাকে, তো বাম দিক প্রমাণিত। তো আশা করি এটা কারোর বুঝতে অসুবিধা হয়নি। তো এইটা দেখি আরেকবার। তো এক্সপ্রেশনটাকে সরল করো, তো এটা আমাকে অনলি বলছে সরল করতে। তো আমি আগে কিসের কাজ করব, আগে করব প্রথম বন্ধনীর কাজ। তো এখানে তো ওই রকম নাই, তো আমি আগে শুরু করি আর কি। তো দেখেন এইভাবে দেওয়া আছে আর কি, এক্সপ্রেশনটা মানে রাশিমালা এইভাবে দেওয়া আছে। তারপরে আমি দেখেন এখানে কমন দেয়, এক্স আর জেড এখানে কমন দেয়, তো এক্স আর জেড কমন নিলে হয় y+y বার। আবার এখানে কোনটা কমন দেয়, এখানে কমন দেয় এক্স বার আর জেড, দেখেন এক্স বার আর জেড এখানে কমন যাচ্ছে। তো যারা উৎপাদকের অঙ্ক করছি তাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই পানির মতো এই অঙ্কগুলো। তো এক্স জেড, তারপর y+y বার। তো এইটার ক্ষেত্রে কি হবে মান, এইটার ক্ষেত্রে এটার কি ওয়ান হবে, আর এইটার ক্ষেত্রে ওয়ান হবে। কারণ দেখেন, কারণ আমরা জানি বুলিয়ান উপপাদ্যে মাত্র দুইটা মান আছে, একটা হচ্ছে কি, একটা একটা আছে আমার জিরো, একটা আছে আমার জিরো, আর একটা মান কি ওয়ান, অলওয়েজ, এর বাইরে কিন্তু মান নাই। তো আপনি এর মান যদি একবার ধরেন, তো এর মান যদি একবার জিরো ধরেন, এর মান যদি একবার ওয়ান হয়, তাহলে এর বিপরীত ওয়ান। অথবা এর মান ধরলেন এক, এর বিপরীত হলো জিরো। তো জিরো বা ওয়ান যাই হোক না কেন, যে কোনো একটি ওয়ান হলে কি ওয়ানের ডমিন্যান্ট হয় না। তো এখানে কি সেই উপপাদ্যের ফর্মুলাটা এখানে কাজ দিছে, তাহলে হয় এটা কি হবে, ওয়ান হবে। তো x z × 1। আবার এইখানেও দেখেন, এইটা যদি জিরো হয় তাহলে এটা হবে ওয়ান, বা এইটা যদি ওয়ান হয় তাহলে হবে এটা জিরো, যেহেতু এটা এটার উল্টা। তো ওয়ান, তাহলে এইটা থেকে যায় আর কি। এখানে দেখেন দেখাই দিচ্ছে এটা। তো এইটা আমি কি করব, জেড দেখেন এখন কমন যায়, তো z+x, তো এটা আমার কি হলো, আর x+x z মিলে এটাও কি ওয়ান হলো। তো জেড এর সাথে ওয়ান গুণ করলে জেড হয়, সমান এটা ওয়ান। তো এইটাই হচ্ছে আমার সরলীকৃত মান এইখানে। এগুলা কিন্তু খুবই ইজি ম্যাথ বলা যেতে পারে। আর ডি মর্গানের দেখেন, ডি মর্গানের সূত্র হচ্ছে দুইটা, শুরুতে কিন্তু আমরা দেখে আসছি। ডি মর্গানের সূত্র কয়টা, শুরুতেই দেখে আসছি দুইটা। একটা কি, যখন যোগের আকারে থাকবে তখন গুণ করে দিব, আর যখন গুণ আকারে থাকবে তখন যোগ করে দিব। কত সহজ দেখছেন তো। তো এটা দেখেন x+y আছে, তো হবে এক্স এর উপর একবার কমপ্লিমেন্ট,
আর মাঝে কি এটা যোগ চিহ্ন ছিল, ফলে এটা কি অর চিহ্ন, এটা যোগ, আমি যদিও বলতেছি যোগ কিন্তু এগুলা তো অ্যাকচুয়ালি তো অর গেট ছিল, আমি করলাম অ্যান্ড গেট, অর্থাৎ যোগ ছিল করলাম গুণ। এটা কি গুণ ছিল, এটা করলাম যোগ, আর এটা কি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ভাগ হয়ে গেল। তো ডোমিনেশন দেখেন, উপপাদ্য এক্স প্লাস ওয়ান মিলে ওয়ান হয়, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে ওয়ান যোগ করলে তার মান ওয়ানই হয়। এগুলা কি ডোমিনেশন, অর্থাৎ কর্তৃত্ব। আর আরেকটা কি কর্তৃত্ব জানছিলাম, একটা জানছিলাম ওয়ান যোগের ক্ষেত্রে উপরেরটা, আর এটা কি জিরো গুণের ক্ষেত্রে। তো যা যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা গুণ করলে মান কি হয়, জিরোই হয়, এটা তো আমরা জানি। তো ডি সত্যক সারণী, অর্থাৎ সত্যক সারণী তো আমরা জানি যে টেবিলের মাধ্যমে এটাকে উপস্থাপন করা হয়, ওইটাই হচ্ছে কি আমাদের সত্যক সারণী। তো সত্যক সারণী, এটা দেখেন বুলিয়ান অ্যালজেব্রায় পরিপূরক, যোগ, গুণ এই তিন প্রক্রিয়াকে আরো তিনটি সারণী বা টেবিল আকারেও লিখতে পারি। এক্স এবং ওয়াই এবং এক্স এবং ওয়াই দুটি বুলিয়ান চলক হয়, যেগুলো জিরো এবং ওয়ান দুইটা মান পেতে পারে। তো আমরা দেখি এই সারণীটা দেখি আর কি, অর্থাৎ যাতে উপস্থাপন করা হয় বুলিয়ান অ্যালজেব্রার যে মানগুলা, সেটাই কি আমার সত্যক সারণী। তো আমি দেখি এখন এক্স আর এক্স বার, দেখেন প্রথমটার মান কি এক্স জিরো ওয়ান, তো এক্স বারে কি সেম বিপরীতটা হবে, তো জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো। আর এই ক্ষেত্রে দেখেন ভেতর আছে কি অরের কাজ, অর্থাৎ যোগ করব, জিরো জিরো যোগ করলে হয় জিরো, জিরো ওয়ানে হয় ওয়ান, অথবা আর ওয়ান জিরোতে হয় ওয়ান, অর্থাৎ যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান, যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান, যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান, আর সব জিরো হলেই শুধু জিরো। এটা অরের ক্ষেত্রে। বাট গুণের ক্ষেত্রে তার সেম বিপরীত, সবগুলো ওয়ান হইলেই মান ওয়ান, যেমন এখানে সবগুলো জিরো হইলেই মান জিরো। আর বাদ বাকিগুলা কি যে কোনো একটা জিরো হইলেই তার মান জিরো, যে কোনো একটা জিরো হইলেই তার মান জিরো। তো এইগুলা কি, এগুলা নিয়ে প্রবলেম আশা করি কেউ ফেস করবেন না, তো আমি সামনে আগাই আরো। তো এইখানে দেখি আমরা, তো ওয়াই প্লাস জেড, এখানে দেখেন ওয়াই আর জেড, তো এইটা কি সেই একই সিস্টেম কি যোগটা করছে, আর ওয়াই প্লাস জেড এর যখন পরিপূরক করা হয় তখন তার মান আসবে বিপরীত। তো এইভাবে আসবে আর কি। আর এক্স এর সাথে যখন ওয়াই প্লাস জেড করা হবে তখন আসবে কি জিরো। আর তো এখানে মৌলিক গেট কি, মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর আর নট, এগুলা কি মৌলিক গেট। তো এই গেট গুলা দিয়ে মূলত শুরু হয়। তো আমরা এই গেট গুলা কোন কাজে লাগে, অ্যাকচুয়ালি যে সার্কিট বা বর্তনী, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের যে সার্কিট বা বর্তনী, সেইগুলা নিয়ে কিন্তু এই যে আহ, মৌলিক গেট আলোচনা করে অ্যাকচুয়াল বাস্তবিক ভাবে। তো এখন আমরা দেখে নিব। দেখেন এখানে তিনটা মৌলিক গেটের চিত্র দিয়ে দিছে এরা। তো নট, এটা কি সেই যে যেটা হচ্ছে বিপরীত করছিল মান, মানে কমপ্লিমেন্ট যেটা বলছিলাম আমরা। আর এন্ড কি গুণ, অর্থাৎ ডট ছিল, যেটা গুণের কাজ করতেছিল মাল্টিপ্লিকেশন। আর অর কি অ্যাড আর সাম অথবা অরের কাজ এইটা করছিল এখানে। তো দেখেন বিভিন্ন ইনপুট তিনটে ইনপুটের এন্ড আর অর দেখানো হয়েছে, অর্থাৎ একটা কি গুণ আর যোগ, তিনটা ইনপুটের এটা কি এন্ড। আর অর কোনটা, যেটা দেখেন ছাতির মতো, আর এই মুখটা একটু সুচালো, এখানে দেখেন এখানটায় অনেকটা অ্যারো বা তীরের মতো। আর যেটা একটু ভোতা মতো, অর্থাৎ প্লেন মতো অনেকটা, তো সেইটা কি এন্ড গেট। আর তো তিন চলক যেটা, তিন তিনটা ইনপুট এইভাবেও লেখা যায় আর কি। দেখেন তিনটা ইনপুট একবারেই কি তিনটা বর্তনী দিয়ে লেখা যায়, অথবা কি এইভাবেও লেখা যায় আলাদা করে, আবার এভাবেও লেখা যায়। তো এটা কিন্তু সেম, আলাদা কিছু না, এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে চিত্রগুলা দিয়েছে আর কি। আর এইখানে দেখেন তিনটার সাথে অ্যান্ড গেট দেখাইছে, তো এইভাবেও লেখা যায় তিনটা অ্যান্ড গেট, আবার এইভাবেও লেখা যায় এইটারই সেম, অর্থাৎ চার ইনপুটের যেটা অ্যান্ড আর অর, তো এইভাবে এইভাবে লেখা যায়, অথবা কি একবারেই লেখা যায়। পুরোটাই কি অনেকটা সহজ বলা যায় এইগুলা। তো সার্বজনীন গেট, আচ্ছা, সার্বজনীন গেটের ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল গেট, অর্থাৎ যে গেট দিয়ে সবগুলো গেট মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট আমার। তো সার্বজনীন গেট কারা, ন্যান্ড আর নর। ন্যান্ড আর নর, ন্যান্ড মানে কি সেটা নট আর অ্যান্ড এর সমন্বয়ে গঠিত, আর নর কি নট আর অর গেটের সমন্বয়ে গঠিত। তো এখন আমরা একটু দেখবো তো কেমনে সার্বজনীন গেট বলা হচ্ছে। অর্থাৎ আমরা ন্যান্ড গেট দিয়ে, তো এটা কিন্তু অনেক সহজ, এটা কি আমরা শুধু ন্যান্ড গেটটারে আগে ফলো করব। কারণ কি এটা দিয়ে আমাদের মানে বিন্দুমাত্র শঙ্কিত হওয়ার কিছু নাই এখানে, যে এটা এত সহজ যে সর্বজনীন গেট দিয়ে যদি আপনাকে বলে নট গেট বাস্তবায়ন করুন, তো আমাদের জাস্ট মনে রাখতে হবে একটা ন্যান্ড গেট, দুইটা ন্যান্ড গেট, তিনটা ন্যান্ড গেট। এখানে কি এখানে আছে, হ্যাঁ ন্যান্ড গেটই আছে এখানে। তো একটা ন্যান্ড গেট, দুইয়ে দুইটা ন্যান্ড গেট, তিনে তিনটা ন্যান্ড গেট। এখানে দেখেন, তো আমরা মনে রাখবো যে এক দুই তিন এই ফর্মুলাটা প্রথমে আমরা মনে রাখবো। মানে ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করতে গেলে
সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলতে আমরা কি বুঝি? তো যে গেট দিয়ে সবগুলো গেট বাস্তবায়ন করা যায় সেটা হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। অর্থাৎ সবগুলো গেট বলতে অ্যান্ড অর নট, এই যে তিনটা যে মৌলিক গেটই বাস্তবায়ন করা যায় সেগুলো হচ্ছে আমার সার্বজনীন গেট। তো ন্যান্ড গেট আর নর গেট দিয়ে সবগুলো বাস্তবায়ন করা যায়। তো এইখানে দেখেন প্রথমে দেখাইছে কি, এইখানে দেখানো হয়েছে ন্যান্ড গেট, ঠিক আছে? তো অ্যান্ড গুণ করা হয়েছে করে সেটারে বার করে দেওয়া হয়েছে, তাহলে কি সেটা ন্যান্ড। এখানে দেখেন ন্যান্ড গেট দেখানো হয়েছে আর এখানে নর গেট দেখানো হয়েছে, অর্থাৎ আমাদের সার্বজনীন গেট দুইটা, সেটা হচ্ছে ন্যান্ড আর নর। তো এটা দেখেন অ্যান্ড এর উপরে একটা বার দেওয়া আছে, তাহলে সেটা ন্যান্ড, একটা নট প্লাস অ্যান্ড, ন্যান্ড। আর এখানে কি অ্যান্ড এর উপরে একটা বার দেওয়া, অর এর উপরে একটা বার দেওয়া আছে, তাহলে এটা নর, নট প্লাস অর, নর। তো এটা কেমনে হয় আমরা দেখবো, এটা খুবই সহজ। তো আমরা এটা প্রথমে একটা মনে রাখবো, সেটা হচ্ছে আহ, এক, দুই, তিন ফর্মুলা। তো এটা কেমনে হবে, প্রথমে আমরা একটা ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব। প্রথমে কোন গেট বাস্তবায়ন করতে হবে তাহলে, যদি আমার এই ফর্মুলা আপনাদের কাজে লাগাইতে হয় তাহলে প্রথমে নট গেটটা বাস্তবায়ন করবেন, প্রথমে নট। এবার দেখবেন যে আপনি কাকে পাচ্ছেন। এখন কাকে পাচ্ছেন বলতে আপনাকে বলতে পারে ন্যান্ড গেট দিয়ে তিনটা মৌলিক গেটই বাস্তবায়ন করো ন্যান্ড। তো আপনি তিনটা গেট কেমনে পাবেন এখন দেখেন, আমি দেখাচ্ছি যে এইভাবে পাবেন। তো দেখেন প্রথমে নট, এন্ডে নট ধরেন, আর পরবর্তীতে যে অ্যান্ড আছে তাহলে পরে কি করবেন অ্যান্ড। অর্থাৎ দুইটা ন্যান্ড গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন সম্ভব, এই দেখেন দুইটা ন্যান্ড গেট দিয়ে একটা অ্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব, একটা ন্যান্ড গেট দিয়ে একটা নট গেট বাস্তবায়ন সম্ভব। যেমন বললাম প্রথমে নট পরে অ্যান্ড, নট অ্যান্ড, আর বাকি থাকে কোনটা, আচ্ছা নট আর অ্যান্ড যদি নিয়ে নিই তাহলে বাকি থাকে অর। তো তিন নম্বরে তাহলে আমরা কি করব, অর। আর অর করতে গেলে কয়টা ন্যান্ড গেট লাগবে, আমার তিনটা ন্যান্ড গেট লাগবে। এখানে দেখেন তিনটা। তো দেখছেন এইখানে দেখেন একটু উল্টা পাল্টা দেওয়া আছে, এজন্য অনেক সময় কি আপনাদের একটু ঝামেলা হতে পারে। এই দেখেন ন্যান্ড গেটের তিনটা বাস্তবায়ন, এইখানে দুইটা দেওয়া আছে আর এইখানে একটা, আর নর গেটে একটা। তো নর ন্যান্ড দুইটার ক্ষেত্রে সেম ফর্মুলা, অর্থাৎ দুইবার এক দুই তিন এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? এক দুই তিন এটা মনে রাখলেই চলবে। তো এইবার দেখি অর গেট দিয়ে কিভাবে প্রথমে নটের কাজ করবো আমরা। তাহলে কি আমরা মনে রাখছি কি, প্রথমে যা বলবে যে এই গেট দিয়ে এবং গেট বাস্তবায়ন করো তখন সেটা ভেঙে নেব। তো আমরা যদি বলে নর গেট দিয়ে তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করো, তো এখন আপনারা কোনটা দিয়ে কাজ শুরু করবেন এবার দেখেন তো, শব্দটা ভাঙেন তাইলে পেয়ে যাবেন। প্রথমে নট, অর্থাৎ নট বাস্তবায়ন করতে গেলে কয়টা নর গেট লাগবে, একটা। এবার পরে আছে অর, তাহলে দুই নম্বরে আছে অর। তো অর করতে গেলে তাহলে কয়টা নর গেট লাগবে, দুইটা। আর বাদ থাকে কি অ্যান্ড, তো অ্যান্ড করতে গেলে তাহলে কয়টা লাগবে, তিন নম্বরে, সেটা তিনটা নর গেট লাগবে। এই দেখেন তিনটা নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করলো। তো নর আর নট এগুলো ভাঙা শিখবেন ওয়ার্ড, তাহলে আশা করি বুঝবেন। আর না বুঝলে কয়েকবার দেখে নিবেন, তাহলে ইনশাল্লাহ এটা আসতে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো আমি সামনে চলে যাই। দেখেন এখানে আছে কি এক্স অর, ঠিক আছে? এক্স অর আছে এখানে, বিশেষ গেট যেটা স্পেশাল সেটা আছে এক্স অর আর এক্স নর। তো এক্স অর আর এক্স নরটা কি, এইটা হচ্ছে আমাদের একটা কথা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? এর একটা সূত্র আছে, যেমন এ বার বি প্লাস এ বি বার। এইটা কার, এটা হচ্ছে এক্স অর এর সূত্র। এ বার বি, এটা হবে কি এ বার বি, অর্থাৎ এর উপর একটা কমপ্লিমেন্ট, তারপর কি হবে যোগ আকারে আছে, তারপর এ বি বার এই আকারে হবে, ঠিক আছে? আর কি এই আকারে হবে। তো এইটা কি, এইটা আমার এই এক্স অর এর যেটা সূত্র, তো এই ফর্মুলায় আসে। তো এইভাবে কি মনে রাখা, এটা তো মনে রাখবেন সূত্র হিসাবে, বাট আপনারা মনে রাখবেন কি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলেই মান ওয়ান, অন্যথায় মান হবে জিরো। তো দেখেন বিজোড় সংখ্যক ইনপুট কোথায় আছে, সেইখানেই মান পাবেন ওয়ান, অর্থাৎ একটা ইনপুট ওয়ান আছে তাহলে মান ওয়ান, একটা ইনপুট ওয়ান আছে অর্থাৎ বিজোড় সংখ্যক ওয়ান হলে মান ওয়ান, অন্যথায় মান জিরো। অর্থাৎ কি দুইটা ওয়ান হলে মান জিরো, বা অন্য কিছু থাকলে মান জিরো। তাহলে আপনারা শুধু একটা ফর্মুলায় মনে রাখবেন যে অনলি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে মান হবে ওয়ান, অন্যথায় মান হবে জিরো, ঠিক আছে? অন্যথায় মান হবে জিরো। তো আশা করি এই ফর্মুলাটা কাজে লাগাইলে পারবেন। আর আমি একটা জিনিস শিখাই দিই আপনাদের, যে এই যে এটা দেখেন আমি যে ফর্মুলাটা বলছিলাম এ বি বার প্লাস এ বার বি, তো এইটা একই কথা। তো এইটারে আপনারা সূত্র হিসাবে নেন প্রথমে এইটারে। তো এইটা আর এইটা চিত্র কেমনে হয়, চিত্র এটা কিভাবে আসছে এইটা বুঝতে গেলে আমার মনে হয় আপনাদের একেবারে ফাইনাল জায়গা থেকে দেখতে হবে। এখানে দেখেন সেটা হচ্ছে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। তো এইটা কি, মাঝে কি সম্পর্ক আছে, যোগের সম্পর্ক। তো দেখেন লাস্টে আমি কি আনছি, অর। তো এবার আমি কি করব, এক্স আর ওয়াই তার ভিতরে কি সম্পর্ক, গুণের সম্পর্ক। এর ভিতরেও কি এক্স আর ওয়াই তার ভিতরেও কি গুণের সম্পর্ক।
এই দেখেন এক্স আর ওয়াই গুণের সম্পর্ক, এক্স আর ওয়াই গুণের সম্পর্ক। আর এক্স বার ছিল, তো এটার একটা নট করা হয়েছে, অর্থাৎ একটা কমপ্লিমেন্ট করা হয়েছে। আর এখানে দেখেন, আর এই ক্ষেত্রে যোগ কেমনে হবে না, এটা আমাদের দেখার দরকার নেই, আমরা এইটা দেখছি আর কি। তো এইটা দেখলে আমরা বুঝতে পারবো। তো আপনারা শুরুতে এইটা দেখবেন, তাইলে সহজে এটা বুঝতে পারবেন। আর এইটার যদি আমি একবারে দেখাইতে চাই, এটা দেখেন মৌলিক গেটের সাহায্যে দেখানো হয়েছিল, অর্থাৎ মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেট এটা। কিন্তু ডাইরেক্ট যদি একবারে এক্স অর দেখাইতে চান, অর্থাৎ অর গেটটা প্রথমে দেখাবেন, তারপরে একটা এক্সট্রা দাগ, এইটাই আপনার কি এক্স অর বুঝাবে। আর এক্স নর হইতে হলে এর আগে একটা গোল একটা চিহ্ন দিয়ে দিবেন, যেটাই যে এরকম, সেটা কি কমপ্লিমেন্ট বুঝাবে আর কি, বা নট গেট বুঝাবে। তো এবার আমরা দেখবো এক্স নর গেট। তো এক্স নর গেট আবার কেমনে মনে রাখবো আমরা? এক্স আর কি মনে রাখছিলাম, উপরে এক্স আর মনে রাখছিলাম যে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হইলে মান ওয়ান, অন্যথায় জিরো, এই একটা ফর্মুলা। আর এখানেও তাই হবে, ফর্মুলা অনেকটা একই রকম, যে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হইলে মান জিরো। দেখেন জাস্ট একটু ইনভার্স, অর্থাৎ একটু বিপরীত মনে রাখলেই হচ্ছে। এক্স আরে মনে রাখছিলাম কি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হইলে মান ওয়ান, অন্যথায় জিরো। আর এখানে হবে কি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হইলে মান হবে জিরো, অন্যথায় ওয়ান। জাস্ট একটু বিপরীত করে দেন অনলি, আর কিছু না। আর এই দেখেন জাস্ট একটু বিপরীত করে দেন, এক্স আর বিপরীত করে দিলে এক্স নট। আর এটার ফর্মুলা কি এ বি এবার বি বার, অর্থাৎ এক্স আকারে যে সবসময় থাকবে এমন না, এক্স ওয়াই প্লাস এক্স বার প্লাস ওয়াই বার। তো এই বার বলছি আমি, এটাকে অনেকে কমপ্লিমেন্টও বলে, নট বলে, পরিপূরক বলে, তো আপনার যে কোনো ভাবে বলতে পারবেন আর কি, আর সমস্যা নাই। আর এনকোডার, এখন আমরা দেখবো এনকোডার। এই এনকোডার কি করে, অর্থাৎ আমাদের ভাষাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কাজটা, যেগুলা মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তরের কাজটা কি করে এনকোডার। তো এনকোডারে ইনপুটের সংখ্যা বেশি থাকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে আর কি। এনকোডারে ইনপুটের সংখ্যা বেশি থাকে। দেখেন এনকোডারে এই সবগুলা কিন্তু ইনপুট, অর্থাৎ, আর এই ইনপুট সংখ্যা কেমনে বের করবো আমরা? আহ, এখানে দেখেন এখানে আছে আউটপুট তিনটা, টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ আটটা। আউটপুট হবে মোট আটটা, তিনটা আউটপুট, তাহলে ইনপুট হবে আটটা। তো এইখানে দেখেন, তবে এখন আমি একটা জিনিস আপনাদের আগে থেকে দেখায় রাখি, সেটা হচ্ছে যেটা গুরুত্বের সাথে আমাদের দেখতে হবে আর কি। তো এইখানে দেখেন জিরো আছে আর ওয়ান আছে। তো আপনারা মনে রাখবেন যেখানে যেখানে জিরো আছে ওইগুলার কোনো ভ্যালু নাই, বাট এখানে যে ওয়ানটা আছে, ঠিক আছে, যেখানে ওয়ান পাবো আমরা ওইগুলা দেখেন মার্ক করে রাখতেছি আমি। তাহলে কিউ টু এর বেলায় একজন আছে ওয়ান, আবার এই দেখেন কিউ জিরো এর বেলায় কয়জন ওয়ান আছে সেগুলা আমরা মার্ক করে রাখি, তাহলে এগুলা বুঝতে পারবেন যে এগুলা কোন কাজে লাগে। এই যে ওয়ান গুলা, ঠিক আছে, এই ওয়ান গুলা কিন্তু সবসময় কাজ দিবে। মানে যখন এই যে দেখেন না বার বা পরিপূরক করে সূত্র অনেক বড় করে, তখন অনেকে ঘাবড়ে যায়, এটা মনে হয় অনেক কঠিন, না এটা কিছুই না। আর ডিকোডার কিন্তু সেম এর বিপরীত, ডিকোডারে কি আউটপুট বেশি হতো, আর ইনপুট হয়তো তিনটা আউটপুট হয়তো আটটা, এরকম। ডিকোডার কিন্তু সেম বিপরীত, আর ইনকোডারে কি ইনপুট বেশি, এনকোডার ইনপুট বেশি। এটা মনে রাখা তো খুব কঠিন না। এতে এনকোডার, মানে বাংলা এতে এনকোডার, আর রস্যইতে ইনপুট। তো এইভাবে মনে রাখেন। এইখানে দেখেন A1, A3, A5, A7, কিউ জিরোর বেলায় কেন A1, A3, A5, A7 নিল? হ্যাঁ, এইবার আমরা যাবো কিউ জিরোতে। দেখেন কিউ জিরো তো যে যে জায়গায় ওয়ান ছিল, তো এই বরাবর এই ঘর কিউ জিরোর এই ঘরে ওয়ান ছিল, তো সেম এইভাবে চলে যান। A1 এ ছিল একটা ওয়ান, দেখছেন A1। তো আমরা এখন মনে রাখি A1টা লিখে রাখি, ঠিক আছে, A1টা তাহলে লিখে রাখি। তো সেম পেয়ে যাবেন। তো অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তারা অনেক উপকৃত হবেন এটা দেখলে। তো এ, ঠিক আছে, এ প্লাস A1 নিয়ে নিলাম একটা। তো কিউ জিরোর বেলায় আর ওয়ান আছে কোথায়, এইখানে। তো আমি সেম ইনপুটে চলে যাবো, ইনপুট কোথায় আছে দেখেন, A5 এ আছে, আছে না? A5 এ একটা আছে। তো আমি নিছি কিউ জিরোর নিচ্ছি, কিন্তু আমি কিউ জিরোর একটা পাইলাম, A1, কিউ জিরোর আরেকটা পাইলাম এ, আচ্ছা এটা A5 না, সরি, এটা হচ্ছে A3। ওকে, A3। তো এটা কি A1, আর এরপরে হবে A3, A1 আর A3। ওকে, আরেকটা দেখি, এখানে দেখেন আরেকটা ওয়ান। তো এইভাবে যেতে থাকবো আমরা। ইনপুটে কোথায় পাই, এখানে A5। তাহলে A1, 3 আর 5 পাইলাম, দেখেন তিনটা পেয়ে গেছি, আরো একটা পাবো, যেহেতু আরেকটা ওয়ান দেখছি। তো এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা, তো চারটা নিতে হবে, তো এইখানে আরেকটা ওয়ান, তো এই বরাবর আমি চলে যাবো। দেখেন ইনপুটে A7 পাইছি, অর্থাৎ বিজোড় যে সংখ্যাগুলো ওইগুলা কিন্তু সব পেয়ে গেছি আমি। দেখেন A1, 3, 5, 7। তো আমরা দেখি 1, 3, 5, 7 হয় কিনা। A0 তে 1, 3, 5, 7, দেখেন 1, 3, 5, 7 সেম মিলছে না? তো আপনারা এই ওয়ান খুঁজে খুঁজে এবার যাবেন তখন
কিউ ওয়ান এর বেলায় তো কিউ ওয়ান ওয়ান আছে এখানে, তো A2, অর্থাৎ A2 নিলাম, A3 নিলাম, A2 3, A2 3 অ্যান্ড A2 3 6, দেখেন আসছে কিনা, A2 3 6 আসছে, দেখেন তো এইভাবে সেম মিলে যাবে। তো এটা কঠিন কিছু না, আর এইগুলা এইভাবে মানে মিক্সার করে একটু বোঝার চেষ্টা করবেন, না সব পড়বেন, মুখস্থ করতে হবে এগুলা। সব একটু ফার্স্টে মুখস্থ করলে দেখেন বুঝাই দেওয়ার দায়িত্ব আমি শেষ করলাম এখানে, বাট খুব বেশি না পড়লে এটা কিন্তু আলটিমেটলি কোনো, তো এটা আলটিমেটলি কোনো ফল দিবে না যদি নিজে না প্র্যাকটিস করে। তো এখানে আসি ডিকোডার, তো ডিকোডার কথা তো বলছিলাম ইনপুট বেশি, ঠিক আছে। আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর এটা করে কি এনকোডার, তো এনকোডার নিয়ে একটু আমি পড়ে নিই, ঠিক আছে। অর্থাৎ এনকোডারে আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুটে বাইনারি সংখ্যা হিসেবে প্রদান করা হয়। অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ডিজিটাল করছিল কি এনকোডার, আর ডিকোডার হচ্ছে সেম বিপরীত কাজটা, ডিকোডারে আউটপুট বেশি, এটা কিন্তু শুরুতেই বলছিলাম। আর এটা কেমনে নিবেন, দেখেন Q0, দেখছেন Q0, অর্থাৎ আউটপুটটাই আমার এখানে লিখতে হবে। আউটপুট কোথায়, বাইরে থাকে না, ওইখানেও কিন্তু বাইরে কে ছিল, আউটপুট ছিল, এখানে দেখেন, এখানে দেখেন বাইরে আউটপুট কারা ছিল, এখানে দেখেন আউটপুট কি তিনজন ছিল না আউটপুট। তো আমরা কিন্তু আউটপুটেরই মান বের করছিলাম, এখানে দেখেন আউটপুট Q0 Q1, আর এখানেও তাহলে আমি আউটপুট গুলো রাখবো। তো আউটপুট গুলো এখানে রাখলাম, এতগুলো আউটপুট রাখলাম না, 8টা। তো এই আউটপুট রাখলাম এখানে আর কি। তো Q0, আমরা দেখি এবার Q0 কোথায় ওয়ান আছে, তো একটা দেখালে আপনারা আশা করি আগের বারের মতো ধরতে পারবেন। তো Q0 ক্ষেত্রে কি হবে, দেখেন Q0 ক্ষেত্রে একটা আমি ওয়ান পাইছি, তো এইগুলা কি তিনটারই, তিনটারই উপরে বার চিহ্ন দেওয়া লাগবে। অর্থাৎ এই যে ওয়ানটা করতে গেলে Q0 মান কখন ওয়ান হবে, যখন এই তিনটাই ওয়ান হবে, যেহেতু আহ, কখন ওয়ান হবে, যখন এই তিনটার মানই ওয়ান হবে। তো এটা আমি ওয়ান করে দিব, তিনটারেই তাহলে কি জিরো ছিল এখানে, তো জিরোরে ওয়ান বানাইতে গেলে একটা করে বার দিয়ে দিতে হবে, তো এর উপরে তিনটা বার। আবার Q1 এর বেলায় আসি, এইটা, তো এইখানে দেখেন ইনপুটে দুইটাই নেই, একটাই আছে, তো এই প্রথম দুইটা নিতে হবে, অর্থাৎ এবার বিবার। এখানে দেখেন এবার এবার, অর্থাৎ এবি না, আমি গুলাই ফেলতেছি অনেক সময়, এই তো আছে সবগুলা, তো এই হিসাবে নিব এবার এবার। তো এইখানে দেখেন আহ, মাঝের একটাই আছে, সাইডের দুইটাই নাই, তো দেখেন মাঝের একটাই আছে, সাইডের দুইটাই নাই, যে দুইটাই নাই সেই দুইটাই পরিপূরক চিহ্ন। তো আশা করি বুঝতে পারছেন। আর দেখেন আউটপুট কত বেশি ছিল, দেখছেন আউটপুট 8টা ছিল, অর্থাৎ 2 দি পাওয়ার 3, 8টা। আর এখানে দেখেন তিনটা ছিল আউটপুট, আউটপুট ছিল কম, এনকোডারে ইনপুট ছিল বেশি, এগুলা ছিল ইনপুট। এই আর কি পার্থক্য ছিল। আহ এখন আমরা অ্যাডারে চলে আসি, ঠিক আছে। অ্যাডার, অ্যাডার কি, অ্যাডার তো হচ্ছে যোগের বর্তনী আমি জানি। তো হাফ অ্যাডার আছে আর ফুল অ্যাডার আছে। তো হাফ অ্যাডার আবার কোনটা, এ দেখেন অ্যাডার কি যোগের কাজ করে থাকে, আর হাফ অ্যাডার কোনটা, যে সমবায় বর্তনী দুইটা আহ, সমবায় বর্তনী দুটা বিট যোগ করে যোগফল হাতে থাকার সংখ্যা ক্যারি বের করতে পারে, তাকে বলা হয় অ্যাডার। তো বুলিয়ান অ্যালজেব্রা তো ক্যারির কোন হিসাব দেখছিলেন না, বাট এখানে ক্যারির হিসাব আছে, সেটা কি অ্যাডার। তো এই যে সি মানে কি ক্যারি, এস মানে কি সাম, আর এইগুলা কি, এগুলা আমার ফলক, ঠিক আছে। আর এইগুলা কি, এগুলা ভিতরে যাচ্ছে সব ধ্রুবক। যাই হোক, তো ধ্রুবক ফলক আমার ওইভাবে মনে রাখার দরকার নেই, আমরা শুধু মনে রাখি এস মানে কি সাম, সি মানে ক্যারি। তো দেখেন জিরো আর জিরো যোগ করলে হয় জিরো, জিরো ওয়ান হয় ওয়ান, ওয়ান আর জিরো মিলে হয় ওয়ান। কোন ক্যারি থাকে, মানে হাতে থাকা কিছু থাকে, থাকে না। কিন্তু ওয়ান আর ওয়ান যোগ করলে হয় কি, ওয়ান আর ওয়ান যোগ করলে হয়, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে জিরো বসালাম, আর হাতে থাকে ক্যারি ওয়ান। তো এইটা বুঝতে হবে। হ্যাঁ, এটা এটা ঠিক আছে আর কি। তো অ্যাডার, অ্যাডারটা আঁকাবেন এইভাবে, ঠিক আছে। একটা এক্সঅর গেট নিবেন, এক্সঅর গেট, এক্সঅর গেটের চেহারা কেমন, এক্সঅর গেটের চেহারা হচ্ছে এমন, মাঝে একটা এই যে এরকম চিহ্ন, আর বি। তো এটা হচ্ছে এক্সঅর গেট, আর এটা কেমনে থাকে, এ বি বার, দেখেন এরকম থাকে, এ বি বার প্লাস এবার বি, এবার আর বি। তো আশা করি বুঝতে পারছেন এটা, তো এইভাবে হবে আর কি। আর দেখেন এখানে ক্যারির জন্য একটা কি অ্যান্ড গেট নিবে, ক্যারির জন্য নিবে অ্যান্ড গেট, আর সামের জন্য নেবে একটা এক্সর গেট। তো এটা চিত্রটা আমরা একবার দেখে নিব, ঠিক আছে। এটার একটা সারণী সহ একটা চিত্র দেখে নিব। দেখেন এটার এটার ক্ষেত্রে কেমন করা হয়েছিল আর কি, যেখানে যেখানে ওয়ান সেই হিসাবে, মানে সেম ফর্মুলা। তো এইখানে দেখেন এটা কিন্তু ফুল অ্যাডার ছিল, ঠিক আছে। ফুল অ্যাডারের ফর্মুলা আবার কোনটা, ফুল অ্যাডারের ফর্মুলা হচ্ছে সেটা, যে সমবায় বর্তনী দুটা বিট যোগ করে যোগফল,
যে সমবায় বর্তনী দুটো বিট ছাড়াও ক্যারি অতিরিক্ত বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা ক্যারি বের করতে পারে। অর্থাৎ এই দেখেন দুইটা যোগ করে, দুইটা যে হচ্ছে বিট যোগ করবে, দুইটা বিট বা চলক যোগ করার পাশাপাশি একটা কি ক্যারি বিট যোগ করতে পারবে, সেটাই হচ্ছে যোগ করে যোগফল ও হাতে থাকার সংখ্যা ক্যারি বের করতে পারবে, সেই হচ্ছে ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারে এখানে দেখেন বার চিহ্ন কোথায় কোথায় দেবে, অর্থাৎ যেখানে যেখানে জিরো পাবেন সেখানে সেখানে বার চিহ্ন দিবেন। সেম এক ফর্মুলা। এবার দেখি তাহলে কোথায়, এইখানে দেখেন। তো সামের ক্ষেত্রে আমি যাবো, ঠিক আছে, সামের ক্ষেত্রে। তো সামের ক্ষেত্রে কোথায় ওয়ান পাচ্ছেন, এখানে দেখেন সামের ক্ষেত্রে ওয়ান পাইছেন। আর সামের ক্ষেত্রে এখানে ওয়ান, সামের ক্ষেত্রে এখানে ওয়ান। তো এই যে ওয়ান, এই তিনটাই ওয়ান আছে, তো এখানে আমার একটাও পরিপূরক নেওয়ার দরকার নেই। এখানে আমার এক্স ওয়াই সি লিখে দিলেই চলবে। কিন্তু এইখানে আমার লিখতে হবে কি, এক্স বার, তারপর লিখতে হবে ওয়াই বার, তারপর লিখতে হবে শুধু ক্যারি ইন এইটা। তো এই প্রথম দুইটাই বার দেওয়া লাগবে, যেখানে জিরো দেখবেন সেখানে বার দেওয়া লাগবে, যেখানে জিরো সেখানে বার। অর্থাৎ এটা কোথায় হবে, এইখানে যে হবে। দেখছেন, এইভাবে হবে আর কি। তো আমরা এখন আমরা সবগুলো জটিল ধাপ পার করে ফেললাম, এখন জাস্ট একটা থিওরিটিক্যাল পার্ট আছে এটা। তো আমরা সামনে যাই, লেট প্রসিড। তো রেজিস্টার, তো রেজিস্টার কি, রেজিস্টার আমার যোগের কাজ করে থাকে। রেজিস্টার কিসের কাজ করে থাকে? রেজিস্টার হচ্ছে যোগের বর্তনী, বর্তনী। আর এগুলা কি একগুচ্ছা কি ফিলিপ ফুলাপের সমন্বয়ে গঠিত। আর এই ফিলিপ ফ্লপ কি এক বিট তথ্য ধারণ করতে পারে, আর রেজিস্টার কি সেগুলো একটা কম্বিনেশন বলতে পারেন। একটা এন বিট রেজিস্টারে এন সংখ্যক ফিলিপ ফ্লপ থাকে, একটা এন বিট রেজিস্টারে কি থাকে, এন সংখ্যক ফিলিপ ফ্লপ থাকবে। আর যাই হোক, তো রেজিস্টার কিভাবে ডেটা স্থানান্তর করবে, এটা প্যারালাল সিরিয়াল বা মিক্সড ভাবে এগুলা কি ডেটা স্থানান্তর করে। তো রেজিস্টার আসলে কোন কাজে লাগে আমরা শোনেন, এই এই ক্ষেত্রে প্রথমে আমরা কোন কাজে লাগে এইগুলা জানার চেষ্টা করব। তাইলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে আর কি। তো বাস্তবের সাথে তাইলে তখন মিল করতে পারবো। তো আমরা যে ক্যালকুলেটর ঘড়ি ব্যবহার করি, তো সেক্ষেত্রেও কি রেজিস্টারের ব্যবহার আমরা দেখতে পাই। এছাড়া সিপিইউতে যে গাণিতিক কাজ অর্থাৎ গণনার কাজ করা হয়, সেখানেও কি রেজিস্টারে ডেটা সঞ্চিত রাখা লাগে। অর্থাৎ আপনি এ প্লাস বি যোগ করবেন, তারপরে তো ফলাফল বেরোবে, তো এই যে ডেটাগুলো রাখবেন কোথায়, রেজিস্টারে থাকবে আপনার। আর ক্যাশ মেমোরি, ঠিক আছে, তো ক্যাশ মেমোরি হিসাবে রেজিস্টার বহুল ব্যবহৃত। তো আর এই রেজিস্টারের যে প্রকারভেদ আমরা দেখি এখানে প্রকারভেদ পাই কিনা আর কি। আর শিফট রেজিস্টার, অর্থাৎ শিফট রেজিস্টারের কাজ কি, এই যে রেজিস্টারটা সেটা হচ্ছে কি ডান দিকে যে অবস্থান তার সেটা পরিবর্তন, যে রেজিস্টার ডান বা বাম দিকে বা উভয় দিকে সরতে পারে সেটাকে বলা হবে শিফট রেজিস্টার, ঠিক আছে, শিফট রেজিস্টার। অর্থাৎ উভয় দিকে এটা সরতে পারবে, সেটা হচ্ছে শিফট রেজিস্টার। আর প্যারালাল যে লোড রেজিস্টার, সেটা কেমন হবে, তো এটা হচ্ছে কি কাজের প্রকৃতি আর গঠন অনুযায়ী বিভিন্ন রকম হবে। এখানে যে লোড রেজিস্টার ছিল, তো সেটা দেখে নিয়ে যে চিত্রে 4টি ডিকিউ মিলে একটা সার্কিট ফ্লিপ-ফ্লপ তৈরি করা হয়েছে। তো এই চিত্রটা আমরা একবার দেখে রাখবো আর কি। এইখানে দেখেন যে মেন যে ফিচারটা যে প্যারালাল বলছে, তো এটা দেখেন ফিলিপ ফ্লপের সংখ্যা বাড়িয়ে পুরো এক বাইট কিংবা কয়েক বাইট তথ্য একসাথে রাখা সম্ভব। এটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টারের যে ফিচার এটা। আর এই যে শুধু যে কথাটা শুরুতেই বললাম যে কি কাউন্টার কি ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গণনা করতে পারে। তো কাউন্টার হচ্ছে কি বিভিন্ন যে সিকুয়েন্সের সাহায্যে কাজগুলা করে থাকে আর কি। তো এখানে আমরা দেখি একটা কাউন্টারে যদি এন বিট রেজিস্টারের জন্য একটা কাউন্টারে এন বিট যদি বাইনারি কাউন্টার হয়, তাহলে তাতে এনটি ফিলিপ ফ্লপ এবং গেট থাকবে। আর অর্থাৎ কি এই যে গণনা সূত্র 2n-1, দেখি আমরা এই সূত্রটা এখানে পেয়ে যাবো 2n-1। না, এখানে আমরা পাইনি, তো এই সূত্রটা কি 2n-1। তো এটা কি কাউন্টারের আর কি। তো কাউন্টার কাউন্টার যতটি সংখ্যা গুনতে পারবে, এই যে যে শুরুতে যে গুনার কথা আমি এটা বললাম, তো এই গুণা যে কাজগুলা একে একে বলা হয় মডিউলাস বা মোড নাম্বার। তো কাউন্টারে এনটি ফিলিপ ফ্লপ থাকলে তার মডিউলাস হবে 2n। তো এগুলো একটু লিখে দেখাতে হবে আমার। তো এনটি যদি ফিলিপ ফ্লপ থাকে তাহলে তার মডুলাস হবে 2n, এনটা ফিলিপ ফ্লপের জন্য মডুলাস হবে 2n। আর কোন কাউন্টার ফিলিপ ফ্লপের সংখ্যা বৃদ্ধি করে মোট মোড নাম্বার বা মডুলাস দেয়, তা হচ্ছে কি বৃদ্ধি করা যাবে। আর এই কাউন্টার যে কয় প্রকার, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। তো ফিলিপ ফ্লপ কি ক্ষুদ্রতম একক, ঠিক আছে। তো জিরো বা ওয়ান নামে যে বাইনারি বিট সেটা ধারণ করতে পারে কি ফিলিপ ফ্লপ। আর ফিলিপ ফ্লপ কি 5 প্রকারের হয় আর কি। তো ফিলিপ ফ্লপের কাজ কোনগুলা,
ফিলিপ ফুলাপ ব্যবহার হয় কোনগুলো, আমরা শুধু সেইগুলা মনে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো বিভিন্ন রেজিস্টার তৈরিতে, উপরে দেখলাম না, রেজিস্টার তৈরিতে ফিলিপ ফুলাপ ব্যবহার হয়েছিল। সাথে ডিজিটাল ঘড়ি, ক্যামেরা বা মোবাইল ফোনে এই ফিলিপ ফুলাপ ব্যবহার হয়। এগুলা কি মেমোরি বা মেমোরির ক্ষুদ্রতম একক, আর এইগুলা মিলিয়ে কিন্তু একটা মেমোরি তে যে ডেটা রাখা হয় সেগুলো রাখা সম্ভব হয়। আর সার্কিট, সার্কিটের যে মেমোরি উপাদান, অর্থাৎ এই যে বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো সার্কিট শিখে আসতেছি আমরা, এগুলো মেমোরি উপাদান তৈরিতে এই ফিলিপ ফুলাপ ব্যবহার হয়। ফিলিপ ফুলাপ কয়েক প্রকার আছে, 4 বা 5 প্রকার, মূলত 5 প্রকার ধরে নিই আমরা। তো তো এস আর ডি জে কে এইরকম মোট 5 প্রকার ফিলিপ ফুলাপ আছে। তো